প্রথমে হচ্ছে যে চ্যাপ্টারটা থাকে সিলেবাসে সেটা হচ্ছে মহাদেশ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো যে সেই বিষয়টা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, যে কয়টা মহাদেশ কয়টা মহাসাগর এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছেন। তো আজকে আমরা এইখান থেকে জাস্ট চোখ বুলাই যাব যে কোন টপিক গুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো লেট স্টার্ট। ওকে, এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ আপনারা জানেন যে আমরা যে মহাদেশে থাকি সেই মহাদেশের নাম হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশ। এবং সেই মহাদেশ হচ্ছে আহ, সবচেয়ে বড় মহাদেশের একটা, যেটা হচ্ছে আফ্রিকার প্রায় 1.5 গুণ। এটা পরীক্ষা একবার আসছিল যে এশিয়া মহাদেশ আফ্রিকার কত গুণ, হ্যাঁ উত্তর আমেরিকার কত গুণ, এটাও পরীক্ষায় একবার আসছিল। তো এই জন্য হচ্ছে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো বা অতিরিক্ত জিনিস পড়ায় আপনাদেরকে বিরক্ত করব না। এশিয়া মহাদেশ জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ঘনত্বপূর্ণ মহাদেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় দুইটা জনসংখ্যার মহাদেশ এখানে, দেশ এখানে আছে। আপনারা জানেন দেশগুলোর নাম, একটা হচ্ছে আহ ভারত, একটা হচ্ছে চায়না। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হচ্ছে ভারত, যার কারণে এই ডেটাটা ভুল হবে। ঠিক আছে, আয়তনে এবং জনসংখ্যা, আয়তনে সবচেয়ে বড় দেশ চায়না, কিন্তু জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হবে ভারত। ভারতের জনসংখ্যা প্রায় 143 কোটি পার হয়ে গেছে। ঠিক আছে, সো এটার আনসার হবে ভারত। এটা ভুল আমি এখানে বলে দিলাম। এটা পরীক্ষায় আসে, আর পরীক্ষায় আসে যে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট আহ, দেশ কোনটা। সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, আর জনসংখ্যায় সবচেয়ে কম হচ্ছে ব্রুনাই। ব্রুনাই মনে হয় 4.5 লাখের মতো মানুষ থাকে ব্রুনাইতে। ঠিক আছে, আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এতটুকু পর্যন্ত আমাদের একটা প্রশ্ন হয়ে গেছে। তারপরে হচ্ছে এশিয়া মহাদেশটা আসলে কোন কোন মহাদেশ থেকে কিভাবে পৃথক হয়েছে, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। যেমন এশিয়া মহাদেশ হচ্ছে ইউরোপ থেকে পৃথক হয়েছে। ইউরোপ মানে এশিয়া মহাদেশের পাশে যে ইউরোপের দেশটা সেটা হচ্ছে রাশিয়া। আপনারা আজকেই একটা বড় ম্যাপ কিনে ফেলবেন, অনেক বড় ম্যাপ। বেশি তথ্য আছে এই ধরনের ম্যাপ কিনবেন না, কারণ ভিজি ভিজি তথ্যে আপনাকে ম্যাপ সুন্দর দেখাবে না। আপনি একটা বড় ম্যাপ কিনবেন, টেবিলের উপরে সেটা সাজায় রাখবেন। একটা বাংলাদেশের বড় ম্যাপ, একটা আন্তর্জাতিকের বড় ম্যাপ কিনে টেবিলের উপরে সেটা দেয়ালে ফিট করবেন, অথবা এখন বই সাইজেরও ম্যাপ পাওয়া যায়, সেগুলো কিনে টেবিলের উপরে যাতে মিলতে পারেন ফুল ম্যাপটা, এটা চেষ্টা করবেন। তো সেখানে দেখবেন যে এশিয়া মহাদেশের যে পাশের দেশটা, এটা রাশিয়া। রাশিয়া আসলে এশিয়ারও দেশ, কিন্তু রাশিয়ার যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে মস্কো, সেটা ইউরোপে পড়েছে, এই জন্য রাশিয়া নিজেকে ইউরোপের দেশ বলে। তো এই যে দেখেন, এটা হচ্ছে রাশিয়া। এই যে রাশিয়া, আর হচ্ছে গিয়ে এই যে কাস্পিয়ান সাগর, এই যে উজবেকিস্তান, তার্কিমিনিস্তান, কাজাকস্তান। ঠিক আছে, এই যে এইটার মাধ্যমে, এখানে ইউরাল পর্বত, এটার মাধ্যমে হচ্ছে রাশিয়া এশিয়া থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনারা দেখলে যে এশিয়া মহাদেশ, যদি আফ্রিকাকে বলি যে আফ্রিকার পাশে যে এশিয়া, এশিয়া মহাদেশের সাথে তিনটা মহাদেশেরই চারটা মহাদেশেরই লিংক আছে। এশিয়া মহাদেশের সাথে আফ্রিকা মহাদেশের যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে বাবেল, সরি আমরা আগে আমেরিকার কথা বলি, সেটা হচ্ছে বেরিং সাগর, মানে বেরিং প্রণালী, আমরা প্রণালী পড়বো। বেরিং সাগরের এক পাশে দেখেন রাশিয়া, এক পাশে হচ্ছে গিয়ে আমেরিকা। তো এই যে রাশিয়া, এটা আবার এশিয়ার রাশিয়া। একবার যখন আমরা রাশিয়ার কথা বলতেছি তখন আমরা বলতেছি রাশিয়া ইউরোপের, আবার যখন আমি রাশিয়ার কথা বলতেছি আবার বলতেছি রাশিয়া এশিয়ার। এটা হচ্ছে রাশিয়ার এশিয়ার পার্ট। আর এখানে হচ্ছে বেরিং সাগর, এখানে হচ্ছে উত্তর মহাসাগর। আর এদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে রাশিয়া, আর এদিকে হচ্ছে উত্তর মহাসাগর, এদিকে হচ্ছে বেরিং সাগর। তো প্রণালীটা কি কাজ করে? প্রণালীটা হচ্ছে দুইটা সাগরের মাঝখানে যোগ করে, অর্থাৎ বেরিং সাগর থেকে যদি উত্তর সাগর যেতে চান তাহলে হচ্ছে এই রাস্তা দিয়ে চলে চলে যাবেন সোজা। প্রণালী আমরা পড়বো, তারপরেও আইডিয়া দেওয়ার জন্য আপনি বেরিং সাগর থেকে এই রাস্তা দিয়ে সোজা উত্তর সাগর চলে যাবেন, অথবা উত্তর সাগর থেকে এই রাস্তা দিয়ে সোজা বেরিং সাগর চলে আসতে পারবেন। এটা হচ্ছে প্রণালীর কাজ। প্রণালী যার যেতে যেসব দেশের কাছে থাকে সেসব দেশের হচ্ছে সৌভাগ্য থাকে, তারা ওই প্রণালী দিয়ে ব্যবসা বাণিজ্য করে। আপনারা দেখলেন যে আহ, কিভাবে কিভাবে হচ্ছে গিয়ে রাশিয়া মানে এশিয়া যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়েছে, আর হচ্ছে এশিয়া কিভাবে ইউরোপ থেকে আলাদা হয়েছে। ঠিক ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখবো যে আমার স্ক্রিনে দাগ পড়ে গেছে। এবার আমরা দেখবো যে এশিয়া হচ্ছে আফ্রিকা থেকে কিভাবে আলাদা হয়েছে। ঠিক আছে, তো এশিয়া এবং আফ্রিকার মাঝখানে হচ্ছে উম, বাল বা বাবাল বাব এল মানদেব, উচ্চারণ করতে পারতেছি না, বাবেল মালদেব প্রণালী, যেটা হচ্ছে লোহিত সাগর এবং হচ্ছে আপনার আরব সাগর, লোহিত সাগর এবং হচ্ছে এডেন উপসাগরের
মাঝখানে হচ্ছে বাবেল মানদেব প্রণালী, যেটার এশিয়ার এই পাশে হচ্ছে এশিয়ার দেশ, এই পাশে হচ্ছে আফ্রিকার দেশ জিবুতি, আর এই পাশে হচ্ছে লোহিত সাগর, এই পাশে হচ্ছে এডেন উপসাগর। এই পাশের দেশটা আফ্রিকা, এশিয়ার দেশটা হচ্ছে ইয়েমেন, আর আফ্রিকার দেশটা হচ্ছে আপনার জিবুতি। তো এটা পরীক্ষায় আসে যে এশিয়া থেকে আফ্রিকা কোন দেশ কোন কোন দেশ আলাদা হয়েছে, তখন আনসার হবে ইয়েমেন আর জিবুতি। যদি বলে যে কোন কোন সাগর আলাদা হয়েছে, তাহলে আনসার হবে লোহিত মহাসাগর আর এডেন উপসাগর। ঠিক আছে, আরব সাগর যদি অপশনে থাকে তাহলে আরব সাগর আনসার হবে। আমি আবারও বলতেছি, আরব সাগর যদি অপশনে থাকে আরব সাগর আনসার হবে, কিন্তু আরব সাগর যদি অপশন না থাকে তাহলে এডেন উপসাগর আনসার হবে। ঠিক আছে, আর এই প্রণালীটা হচ্ছে কাকে, তাহলে এই দুইটা প্রণালী আপনারা শিখে ফেললেন, যে একটা হচ্ছে লোহিত সাগর এবং আরব সাগরের মাঝখানে যদি প্রণালী হয় তাহলে বাবেল মানদেব, অথবা আরব সাগর থেকে লোহিত সাগর বাবেল মানদেব। জিবুতি থেকে ইয়েমেন যাইতে হইলো বাবেল মানদেব। ঠিক আছে, ইয়েমেন থেকে জিবুতি আসতে হলো বাবেল মানদেব। এশিয়া থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে এশিয়া, যেভাবেই যান কাহিনী হচ্ছে এই। তাহলে আমরা দুইটা প্রণালী শিখে ফেললাম, বেরিং প্রণালী একই সাথে প্রণালী ক্লাসে, আর এগুলো আপনাদেরকে রিভিশন করাবো। আহ আরেকটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়া থেকে আফ্রিকার আলাদা হওয়ার চিত্র। ঠিক আছে, তাহলে হচ্ছে এশিয়া উত্তর আমেরিকা থেকে আলাদা করছে হচ্ছে বেরিং প্রণালী, যেটা আমরা দেখাইছি আপনাদেরকে আমেরিকা থেকে কিভাবে আলাদা হয়েছে। তারপর অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার মধ্যে কোনো সরাসরি প্রণালী নাই, তবে একটা কাল্পনিক সীমারেখা আছে যেটাকে বলে ওয়ালেস লাইন। ঠিক আছে, তো এখান থেকে কি কি প্রশ্ন আসবে? আপনারা অলরেডি বুঝে গেছেন যে এশিয়ার সবচেয়ে বড় দেশ, জনসংখ্যায় বড় দেশ, জনসংখ্যায় ছোট দেশ। এশিয়ার হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট দেশ, আয়তনে ছোট দেশ, জনসংখ্যায় ছোট দেশ। এশিয়া কিভাবে আফ্রিকা থেকে আলাদা হয়েছে, এশিয়া কিভাবে আমেরিকা থেকে আলাদা হয়েছে, এশিয়া কিভাবে ইউরোপ থেকে আলাদা হয়েছে, কোন কোন দেশ আলাদা হয়েছে, কোন কোন সাগর আলাদা হয়েছে, তাদের মধ্যে কোন কোন প্রণালী আলাদা হয়েছে। প্রায় 10টার উপরে প্রশ্ন কিন্তু আমরা এখানের মধ্যে পেয়ে গেছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে শিখে ফেলবেন। এশিয়ার সবচেয়ে পশ্চিমের সবচেয়ে পশ্চিমের দিক হচ্ছে বেবা অন্তরীপ, মানে হচ্ছে তুরস্কের যেটা লাস্ট মাথা, সেটা হচ্ছে বেবা অন্তরীপ। এটাও পরীক্ষায় আসছে। আর সবচেয়ে উত্তরের দিক, উপরের দিকে হচ্ছে রাশিয়া। হ্যাঁ, চেলেনিউস্কিন অন্তরীপ, এটা আমরা খুব একটা ইম্পর্টেন্ট দিয়ে পড়বো না। আর এশিয়ার সবচেয়ে দক্ষিণের বিন্দু হচ্ছে ইন্দোনেশিয়ার পানামা দ্বীপ, আর পূর্বের বিন্দু হচ্ছে রাশিয়ার বিগ ডায়মন্ড দ্বীপ। এটাও আমরা খুব একটা মনোযোগ দিয়ে পড়বো না। আমরা এখান থেকে যে জিনিসটা মনোযোগ দিয়ে পড়বো সেটা হচ্ছে বেবা অন্তরীপ, তারপরে হচ্ছে গিয়ে পানামা দ্বীপ। এগুলো আমরা মনোযোগ দিয়ে পড়বো। ঠিক আছে, এশিয়া দেশগুলো ঘনত্বের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে সিঙ্গাপুরে, এবং সবচেয়ে কম ঘনত্ব হচ্ছে মঙ্গোলিয়াতে। আমি একবার ক্লাসে বলছিলাম যে মঙ্গোলিয়া হচ্ছে মরুভূমির দেশ। মঙ্গোলিয়া কিন্তু অনেক বড় দেশ চায়নার পাশে, কিন্তু মঙ্গোলিয়া হচ্ছে মরুভূমির দেশ। এগুলা কি বাপ্পি, আচ্ছা মরুভূমির দেশ, এই জন্য মঙ্গোলিয়াতে কিন্তু মানুষ কম থাকে। চেঙ্গিস খানের দেশ কিন্তু ইয়াতে সাবধানে পড়বে না। এই হচ্ছে এশিয়ার প্রথম পার্ট ক্লাস। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে অনেক লম্বা ক্লাস হবে। আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় হ্যান্ড রেজ করবেন, মেসেজ দিবেন। ঠিক আছে, তারপরে আমরা এশিয়ার দেশ, এশিয়া মহাদেশটা পড়লাম। এখন আমরা পড়বো এশিয়ার ভিতরে দেশ আর অঞ্চল। আপনি মনে রাখবেন মহাদেশকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। কখনো আমরা ভৌগোলিক ভাগে ভাগ করব, কখনো আমরা অঞ্চল দিয়ে ভাগ করব, কখনো আমরা ভাষা দিয়ে ভাগ করব, কখনো আমরা মানুষ দিয়ে ভাগ করব। ঠিক আছে, কারণ হচ্ছে যখন যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমরা সেভাবে ভাগ করব। এশিয়া মহাদেশে 48টা দেশ আছে। এখানে একটা বিষয় আছে যে 48টা দেশের মধ্যে আসলে দেশ আছে 47টা, আর একটা হচ্ছে প্যালেস্টাইন মানে ফিলিস্তিন। ঠিক আছে, যেটাকে জাতিসংঘ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দিলেও, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলে এটা আসলে স্বাধীন দেশ না। এই কারণে হচ্ছে প্যালেস্টাইনকে সরাসরি এশিয়ার মানে একটা স্বাধীন দেশ হিসাবে আমরা গণনা করি না। কিন্তু প্যালেস্টাইন হচ্ছে গিয়ে একটা পর্যবেক্ষক সদস্য ছিল প্রথমে জাতিসংঘের, এখন জাতিসংঘের একটা স্বীকৃত সদস্যও বটে। ঠিক আছে, কিন্তু ভোটিং করতে পারে না এখনো। রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়াতে, আমি আগেই বলছি যে রাশিয়ার বেশিরভাগ অংশ হচ্ছে এশিয়াতে, কিন্তু রাশিয়ার রাজধানী মস্কো হচ্ছে কোথায়? ইউরোপে। এই কারণে জাতিসংঘ রাশিয়াকে বলে ইউরোপের দেশ। একইভাবে তুরস্ক, তুরস্ক দেশটা হচ্ছে দুইটা মহাদেশের মাঝখানে অবস্থিত, এশিয়া এবং ইউরোপের মাঝখানে অবস্থিত। তবে তুরস্কের রাজধানী হচ্ছে এশিয়াতে, আনকারা হচ্ছে এশিয়াতে, এই জন্য আবার তুরস্ককে বলে এশিয়ার দেশ। ঠিক আছে, তো এই দুইটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এসব কান্ট্রিরও কিছু অংশ হচ্ছে আপনার, কিছু অংশ হচ্ছে এশিয়া এবং ইউরোপে পড়ছে। কারণ এই দুইটা খুব কাছাকাছি। আমি যখন দেখাইছিলাম যে কাস্পিয়ান সাগর, তারপরে ওদিকে যত প্রণালী আছে সবগুলা দিয়ে যে ভাগটা হয়েছে, সেখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় এশিয়া ইউরোপ মিক্স হয়ে গেছে।
ঠিক আছে, তবে এগুলোকে এশিয়ার দেশই বলে। মিশরের যে সিনাই উপদ্বীপ সেটা এশিয়ায় অবস্থিত, কিন্তু বাকি সব অংশ হচ্ছে আফ্রিকাতে অবস্থিত। এটা পরীক্ষা একবার আসছিল যে মিশরের সিনাই সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত, এশিয়া না আফ্রিকা। তো মিশরের নাম শুনলেই যারা চীনে তারা হচ্ছে আফ্রিকা আনসার দিয়ে আসছে, কিন্তু মিশরের সিনাই আসলে এশিয়াতে অবস্থিত। ঠিক ঠিক আছে, এই যে মিশর কিন্তু আফ্রিকার দেশ। বেশে মিশরের সবগুলো অংশ হচ্ছে আফ্রিকা, এবং মিশরের যে রাজধানী কায়রো সেটা হচ্ছে আফ্রিকাতে। এশিয়া এবং ইউরোপের উভয় দেশের মাঝখানে অবস্থান হওয়ার কারণে তুরস্ক এবং রাশিয়াকে বলে ইউরেশিয়া, মানে ইউরোপ আর রাশিয়া একসাথে, ইউরোপ আর এশিয়া একসাথে মিলে বলে ইউরেশিয়া। এটা একবার পরীক্ষা আসছিল যে কোন কোন দেশকে ইউরেশিয়া বলা হয়। এছাড়া 48টা দেশটা ছাড়াও চীনের একটা দেশ আছে তাইওয়ান। তাইওয়ানকে কেউ চিনেন? হাত তুলতে পারবেন কেউ তাইওয়ান সম্পর্কে জানেন? জি স্যার। বলো তো দেখি। স্যার, দক্ষিণ এশিয়ার টাইগার নামে পরিচিত। পাগল, এটা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাইওয়ান হচ্ছে স্বায়ত্তশাসিত স্যার। হ্যাঁ, তাইওয়ান হচ্ছে 72 সালে কিন্তু জাতিসংঘের সদস্য ছিল। এবং আমাদের ঠিক আমাদের স্বাধীনতার ঠিক আগে আগে তাইওয়ানে কিন্তু ছিল, চায়না কিন্তু জাতিসংঘের মধ্যে ছিল না। চায়নাকে জাতিসংঘে রাখে নাই আমেরিকাদের ইয়ার কারণে। পরে হচ্ছে তাইওয়ানকে সরাই দিয়ে চায়নাকে ঢুকানো হয়েছে, এবং তাইওয়ানের সদস্যপদ বাতিল হয়েছে, এবং তাইওয়ান এখনো রাষ্ট্র হিসাবে গণনা করা হয় না। তাইওয়ানের যে ধর্মগুরু তাকে বলে দালাই লামা। আপনারা অনেকে চিনেন যে দালাই লামা হচ্ছে গিয়ে তাদের ধর্মগুরু, আধ্যাত্মিক গুরু, এবং দেশটার সকল সিদ্ধান্ত দালাই লামা নিবেন। ঠিক আছে। তো তাইওয়ান হচ্ছে কি স্যার, এর, তিব্বতের না মনে হয়। সরি ভুল ভুল বলে গেছি। তিব্বত। আচ্ছা যাও। ইন্ডি চীনের ডিপেন্ডেন্ট এরিয়াস হচ্ছে তাইওয়ান, হংকং এবং ম্যাকাও। মানে হচ্ছে ম্যাকাও এবং হংকং এই দুইটা হচ্ছে চায়নার অংশ, এই মুহূর্তে হচ্ছে চায়নার অংশ, কিন্তু হংকং হচ্ছে আগে ইয়ার কাছে ছিল, ইউকের কাছে ছিল, এবং হচ্ছে একটা যুদ্ধে হচ্ছে গিয়ে হংকংকে হারাইছিল। হ্যাঁ, এফিম ওয়ার বলে এটাকে। এবং ম্যাকাও সেম, ম্যাকাওকেও হারাইছিল, পরে এগুলো আবার উদ্ধার করে চায়নার ভিতরে ঢুকানো হয়েছে। এই কারণে কিন্তু হংকংয়ে এখনো হচ্ছে গিয়ে পুঁজিবাদী অর্থনীতি চলে, আর চায়নাতে চলে হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক অর্থনীতি। এটাকে বলে এক দেশে দুই নীতি। এক দেশে দুই নীতি বলে এই অর্থনীতির ইয়ার কারণে হংকং এখনো কিন্তু পুঁজিবাদী অর্থনীতি চলে। এবং আপনারা দেখবেন হংকংয়ে কিছুদিন পর পরই মারামারি হয়। মারামারি হয় কেন? চায়না গিয়ে ওইখানে মারামারি করে। ঠিক ঠিক আছে, এশিয়ার দেশগুলো অনেকগুলো অঞ্চল, তবে 48টা দেশ আর হচ্ছে ডিপেন্ডেন্ট টেরিটরি গুলার অবস্থান। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের এশিয়া। এশিয়া নিয়ে আর আলাপ করার দরকার নেই। এখান থেকে যে যে প্রশ্নগুলো আসবে আমি সেগুলো বলে দিলাম, আর সময় নষ্ট না করি। আমরা একটা ম্যাপ দেখতে পারি যে এশিয়াটা আসলে দেখতে কেমন হয়। এশিয়া সবচেয়ে বড় একটা দেশ দেখেন, রাশিয়া। তার পাশে আপনি বললাম যে মঙ্গোলিয়া মোটেও ছোট দেশ না, মঙ্গোলিয়া অনেক বড় দেশ। এরপরে হচ্ছে চায়না, চায়নাও বড় দেশ। এরপরে হচ্ছে ইন্ডিয়া, যেটা এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ। ঠিক আছে। এরপরে এই এইদিকে অনেকগুলা দেশ আছে, আর হচ্ছে এইদিকে অনেকগুলা দেশ দেশ আছে। আমরা এই অঞ্চলগুলাকে আমরা একটা নাম দিব। ঠিক আছে, এখানে এই অঞ্চলগুলোকে আমরা মধ্যপ্রাচ্য নাম দিব। হ্যাঁ, এই অঞ্চলগুলোকে আমরা দূর প্রাচ্য নাম দিব। কই আমাদেরকে দেখা দেখা যাচ্ছে না তো, এই অঞ্চলগুলোকে আমরা দূর প্রাচ্য নাম দিব। ঠিক আছে। আর এদিক থেকে হচ্ছে পাশ্চাত্য, মানে এদিক থেকে হচ্ছে পশ্চিম, এদিক হচ্ছে পশ্চিম। ম্যাপের যত এদিকে যাবেন তত হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম মানে হচ্ছে পাশ্চাত্য। তো এটা যদি পাশ্চাত্য হয় তাহলে এটা হবে প্রাচ্য মানে পূর্ব। ঠিক আছে, এটা হবে প্রাচ্য। এগুলো হচ্ছে প্রাচ্য। এই যে এখানে যে আসিয়ান কান্ট্রিজ গুলো আছে এগুলো হচ্ছে প্রাচ্য, কিন্তু এগুলো হচ্ছে আরো দূরে, আরো পূর্বে, এই জন্য এগুলোকে বলে দূর প্রাচ্য। ঠিক আছে, আর এগুলো হচ্ছে নিকট প্রাচ্য, মানে এই যে মাঝখানে যে দেশগুলো এগুলো হচ্ছে নিকট প্রাচ্য। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে দূর প্রাচ্য, পাশ্চাত্য, প্রাচ্য, নিকট প্রাচ্য, এইদের মধ্যে পার্থক্য। আমরা আরো ডিটেলে পড়বো, সমস্যা নেই। জাস্ট ম্যাপে দেখাই দিলাম। এই হচ্ছে এশিয়ার ম্যাপ গেল। আমরা কিছু প্রশ্ন এখান থেকে দেখতেছি কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে। একটা দুইটা প্রশ্ন বলি যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে। পৃথিবীতে কয়টা মহাদেশ আছে, এগুলা বাচ্চাদের প্রশ্ন, ক্লাস ফাইভের, এগুলো এখন আর আসে না। আম, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ ইস্তাম্বুল শহরটি কোন দুইটি মহাদেশ? ইস্তাম্বুল মানে তুরস্কের শহরের কথা বলতেছে। এশিয়া এবং ইউরোপ, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এশিয়া মহাদেশ, এই যে বললাম না, ইউরোপের একটা প্রশ্ন আসছিল যে এশিয়া মহাদেশ ইউরোপের কত গুণ? 4.5 গুণ। এসব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। মিশর সৌদি আরব বিভাজনকারী, এই যে দেখেন মিশর এবং সৌদি আরব, আমি বলছিলাম না আফ্রিকা এবং এশিয়া বিভাজনকারী সাগর হচ্ছে লোহিত সাগর। ঠিক আছে। হ্যাঁ, লোহিত সাগর। এরপরে হচ্ছে গিয়ে এশিয়ার সর্ব উত্তরের বিন্দু, এটা আমি বলছিলাম যে রাশিয়ার যেটা সর্ব উত্তরে, মানে উপরের দিকে হচ্ছে
এশিয়া যত উত্তর উত্তর দেখবেন সব হচ্ছে রাশিয়া। এই যে দেখেন, এশিয়ার উপরে হচ্ছে রাশিয়া, এশিয়ার উত্তরে হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এশিয়ার পূর্বে হচ্ছে আমরা, তারপরে এশিয়ার দক্ষিণে এটা এটা হচ্ছে এশিয়ার উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে পশ্চিম। এই হচ্ছে পশ্চিম। পশ্চিমের দিকে গেলে তুর্কি। তুর্কি যেটা ব্যাবা অন্তরীপ, এটা হচ্ছে এইখানে একদম পশ্চিমে। ঠিক আছে, এইটা হচ্ছে এশিয়ার বাউন্ডারি। তো এখান থেকে আপনারা যদি ম্যাপ না দেখেন তাহলে আসলে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হইতে পারবেন না। ম্যাপ দেখলে তারপরে ক্লিয়ার হইতে পারবেন যে আসলে কি হচ্ছে। আমরা প্রশ্ন না দেখি আমরা এশিয়ার অঞ্চলগুলাতে চলে যাই। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? এশিয়ার অঞ্চলগুলো প্রথমেই আমরা পড়বো যে দক্ষিণ এশিয়া। আমি আবার বললাম যে দক্ষিণ এশিয়া এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর এশিয়া, এগুলো এতগুলা পড়তে হবে না। আমরা এখান থেকে সিলেক্টিভ পড়বো। আমরা এখান থেকে পড়বো হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, কারণ এই দুইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষায় আসে। এরপরে আমরা পড়বো হয়তো পূর্ব এশিয়া পড়বো, একটু দেখবো, মধ্য এশিয়া একটু দেখবো, পশ্চিম এশিয়া একটু দেখবো, উত্তর এশিয়া দেখবো না, কারণ উত্তর এশিয়া বলতে আর রাশিয়া, রাশিয়া ছাড়া উত্তর কোনো এশিয়া নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা আর উত্তর এশিয়া দেখবো না। তো দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া মানে আমরা জানি সার্ক। সার্কের মতো করে এখানে 8টা দেশ আছে যেটাকে দক্ষিণ এশিয়া বলে। আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ার অংশ। এই যে দেখেন, দক্ষিণ এশিয়া আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ঠিক ঠিক আছে, এটা একটু আলাদা সাগরের ভিতরে, এই জন্য এটা দ্বীপ। এটা একটু আলাদা। শ্রীলঙ্কা কিন্তু একটু করে পক প্রণালী আছে, একটু করে লিঙ্কেজ আছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এখানে আপনারা চীনের দক্ষিণ এশিয়াকে। এরপর দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে দক্ষিণ এশিয়া। এটা অনেককে কনফিউজড হয়ে যায় যে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আসলে দুইটা আলাদা কেন, বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়া। এটা এটা হচ্ছে দক্ষিণ সাইড, পুরাটা হচ্ছে দক্ষিণ সাইড, দক্ষিণ এশিয়া। আর এটাও দক্ষিণ সাইড, কিন্তু দক্ষিণের মধ্যে একটু পূর্ব। ঠিক আছে, দক্ষিণের মধ্যে একটু পূর্ব, এই জন্য এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই কার হচ্ছে গিয়ে ইয়া অন করা, মাইক অন করা। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক ঠিক আছে, আর এটা হচ্ছে একদম দক্ষিণে হচ্ছে দক্ষিণ এশিয়া, আর দক্ষিণের ঠিক একটু আগে, একটু পূর্বে যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। হ্যাঁ, এই যে দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়া, আসিয়ান কান্ট্রি গুলা বেশিরভাগই দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রি। এখানের মধ্যে আছে, দেখেন এখানের মধ্যে আছে জায়ান্ট আছে, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান। তাইওয়ানকে আমরা কান্ট্রি বলতেছি। ভিয়েতনাম, ফিলিপাইন্স, কম্বোডিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার। মানে আমাদের পাশের যে দেশটা আছে ওটাও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ঠিক 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 আছে। এইগুলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এখানে আমি ম্যাপে দেখাই দিলাম, কনফিউশনের কোনো কারণ নাই। এগুলো দক্ষিণে, কিন্তু দক্ষিণের মধ্যে এগুলো একটু পূর্বে, এই জন্য হচ্ছে এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। শেষ, এটা হচ্ছে গিয়ে কথা। হাই হাই, আমি তো আমার পেজ আঁকে ফেললাম। ওকে, তাহলে এখানে 11টি দেশের অবস্থান আছে: মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া। পরীক্ষা আসে যে নিম্নের কোনটি দক্ষিণ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। বিশেষ করে এই জায়গায় ছেলে পেলে ভুল ভুল করে, ওরা মিয়ানমারকে মনে করে দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু মিয়ানমার আসলে দক্ষিণ এশিয়ার দেশ না। ঠিক আছে, তো এই দুইটা ইম্পর্টেন্ট, আমরা ম্যাপেও দেখলাম, পড়লাম। পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া মানে হচ্ছে একটু পূর্ব দিকে যেটা, সেটা হচ্ছে চীন। চীনের মানে একটু চীনের দিকে যদি তাকায়, চীনের যে 3টা ডিপেন্ডেন্সি আছে, তাইওয়ান, ম্যাকাও, হংকং, তার সাথে হচ্ছে চীনের সাথে আছে মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই 3টা নিয়ে হচ্ছে পূর্ব এশিয়া, যেটাকে বলে দূর প্রাচ্য। ঠিক আছে, আমি বলছিলাম যে এটা অনেক দূরে। হ্যাঁ, এটা অনেক দূরে, এই জন্য এটা দূর প্রাচ্য। এই জায়গাটা হচ্ছে পশ্চিম। এই ম্যাপের এই দিকে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এইদিকে হচ্ছে পূর্ব। এই যে দেখেন, মঙ্গোলিয়া, ঠিক আছে, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান। এই যে এই জায়গাগুলো হচ্ছে পূর্ব এশিয়া। তো পূর্ব এশিয়া হচ্ছে প্রাচ্যের হচ্ছে পূর্বে, মানে প্রাচ্যের সবচেয়ে পূর্বে, মানে পূর্বের মধ্যে সবচেয়ে পূর্বে, এই জন্য এটাকে কি বলবো, দূর প্রাচ্য। মানে প্রাচ্যের মধ্যে সবচেয়ে দূর, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, পূর্বের মধ্যে যেটা সবচেয়ে পূর্ব, এই জন্য এটাকে বলে দূর প্রাচ্য। এটা নিয়ে যাতে কনফিউশন না হয়। ঠিক আছে, তারপর হচ্ছে মধ্য এশিয়া, যেটা একদম মাঝখানে অবস্থিত। আমাদের যতগুলা দেশ আছে, স্থান, কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এই 5 ভাই মিলে হচ্ছে মধ্য এশিয়া। এটা কনফিউশনের কিছু নাই। তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে শুধু দেখাইতে চাই। আপনি দেখেন, এটা হচ্ছে মধ্য এশিয়া, মানে এটা হচ্ছে এশিয়ার একদম মাঝখানে। তার মধ্যে এই দেশটা দেখেন, কাজাকস্তান। এদিকে হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এদিকে হচ্ছে মঙ্গোলিয়া।
এদিকে হচ্ছে চায়না, এদিকে হচ্ছে উজবেকিস্তান, এদিকে হচ্ছে কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান। দেখেন, আমাকে বলেন যে এর আশেপাশে কোনো নদী আছে, সাগর আছে? আছে? না স্যার। নাই। এই জন্য এটাকে বলে স্থলবেষ্টিত কান্ট্রি, ইংলিশে বলে ল্যান্ডলক কান্ট্রি। ইংলিশে বলে কি ল্যান্ডলক। আমি কি লিখতে পারবো এটা দিয়ে? এই বাচ্চাদের মতো লিখতেছি আমি। এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, এবং এটা বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি। হ্যাঁ, যত ল্যান্ডলক কান্ট্রি আছে বিশ্বের সবচেয়ে বড়। ল্যান্ডলক বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্থলবেষ্টিত কান্ট্রি কেন ইম্পর্টেন্ট। স্থলবেষ্টিত কান্ট্রির অনেকগুলো সমস্যা আছে। সমস্যা হচ্ছে তারা কোনো দিকে পালাইতে পারবে না, যেদিকে যায় অন্য কোনো কান্ট্রি তাদের চোখের সামনে পড়ে যাবে। ঠিক আছে, তাদের হচ্ছে গিয়ে সেনাবাহিনী ছাড়া কোনো উপায় নাই, কারণ তাদের কোনো নৌবাহিনী নাই, সেনাবাহিনী আর বিমান বাহিনী। সুতরাং তারা তাদেরকে সেভ করতে পারবে না। যে দেশের যে দেশের হচ্ছে যত বেশি আপনার আছে কি বলে নদী আছে, বন্দর আছে, সাগর আছে, সেই দেশ তত বেশি সেফ, সেই দেশ তত বেশি নিরাপদ। কেন নিরাপদ? কারণ হচ্ছে ওই দেশকে আক্রমণ করতে হলে ওই নদীপথ দিয়ে আসতে হবে। ঠিক আছে, সো ওই নদীপথ দিয়ে যদি আসতে না পারে তাহলে হচ্ছে কি ওই দেশকে আক্রমণ করতে পারবে না। যেমন হচ্ছে ব্রিটেন এত দেশের মধ্যে উপনিবেশ করছে, কিন্তু ব্রিটেনকে আক্রমণ করা কিন্তু সোজা না। ব্রিটেনকে বলে সমুদ্রের কন্যা, সে একদম সমুদ্রের পেটের মধ্যে ঢুকে বসে আছে। তাকে আক্রমণ করা সেই যুগে যখন প্লেন ছিল না তখন আরো কঠিন ছিল। ঠিক আছে, এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু সে অ্যাটাকও হয়েছে কম। তো এই যে ল্যান্ডলক কান্ট্রি গুলার কিন্তু এই সমস্যা আছে, তাদের কোনো বন্দর নাই। যেমন ধরেন বাংলাদেশে যদি বন্দর না থাকতো তাহলে কি হইতো? তাহলে আমাদের চারপাশে যদি ইন্ডিয়া, মিয়ানমার যদি ঘিরে রাখতো, আমাদের কিন্তু কোনো পোর্ট থাকতো না, আমরা কিন্তু কোনো ব্যবসা করতে পারতাম না। আজকে যে আমরা পোর্ট নিয়ে এত কিছু করতেছি, এই পোর্ট গুলা কিন্তু আমাদের থাকতো না, এবং পোর্ট না থাকার কারণে আমাদের মারাত্মক সমস্যা হইতো। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি গুলার মারাত্মক সমস্যা হয়। এবার হচ্ছে মধ্য এশিয়া পড়লাম, পশ্চিম এশিয়া মানে বিশ্বে স্যার হ্যাঁ, কতগুলো ল্যান্ডলক, বিশ্বে কতগুলো ল্যান্ডলক কান্ট্রি স্যার? একটু পরেই পড়াবো, দাঁড়াও। এশিয়া মহাদেশের পশ্চিম ভাগটাকে বলে পশ্চিম এশিয়া, যেখানে হচ্ছে 19টা দেশ আছে, তার মধ্যে ফিলিস্তিন ছাড়া বাকি সবগুলা স্বাধীন। ঠিক আছে, এই হচ্ছে পশ্চিম এশিয়া, যেখানে 19টা দেশ আছে, মানে একদম ম্যাপের এই সাইডে। ঠিক আছে, হয়ে গেল। ও, ম্যাপের একদম এই সাইডে আমি বলছিলাম, এই সাইডে কি পশ্চিম, এখানে দক্ষিণ, এখানে উত্তর, এখানে পূর্ব। পশ্চিম এশিয়াতে এখানে যতগুলো দেশ আছে, এই সবগুলো দেশ হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ, তার মধ্যে প্যালেস্টাইন ছাড়া সবগুলা স্বাধীন দেশ। হুম, ঠিক আছে। তো এই হচ্ছে পশ্চিম এশিয়া: টার্কি, সাইপ্রাস, লেবানন, প্যালেস্টাইন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, ওমান। ঠিক আছে, এগুলো হচ্ছে সব পশ্চিম এশিয়ার দেশ। সাইপ্রাস, জর্জিয়া এবং আর্মেনিয়া তো মনে হয় এশিয়া মহাদেশের না নাকি? এশিয়াতে এশিয়াতেই পড়ছে, ওদের কিছু অংশ এশিয়াতে পড়ছে, কিছু অংশ ইউরোপে পড়ছে। ঠিক আছে, ওরা এশিয়ারই দেশ। কই চলে গেল? জি ঠিক আছে। প্রথমেই বলছিলাম, খেয়াল করেন নাই হয়তো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে উত্তর এশিয়া। উত্তর এশিয়া পড়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে উত্তর এশিয়া মানে হচ্ছে রাশিয়া। এশিয়ার উত্তরে রাশিয়া ছাড়া আর কিছু নাই। আমরা হচ্ছে গিয়ে এগুলো দেখছি, 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 এগুলো সবই দেখছি। ওকে, এবার হচ্ছে আমি যেটা কথা বলতেছিলাম, যে প্রাচ্য এবং পাশ্চাত্যের ধারণা, এগুলো আজকে ক্লিয়ার হয়ে যান, যাতে আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। প্রাচ্য হচ্ছে পশ্চিমের দেশগুলোকে প্রাচ্য বলে, আর পশ্চিমের উল্টা দেশগুলো পূর্বকে বলে, সরি, পশ্চিমের দেশগুলোকে বলে পাশ্চাত্য, আর উল্টা দেশগুলোকে বলে প্রাচ্য। মানে একটা হচ্ছে ওয়েস্টার্ন, আমরা বলি না ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন ফ্যাশন, এখান থেকে আসছে পাশ্চাত্য সংস্কৃতি। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রাচ্যের সংস্কৃতি, ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন। ঠিক আছে, তো পাশ্চাত্য থেকে পূর্বে যত দেশ আছে এশিয়ার, সবগুলোকে বলে প্রাচ্য দেশ। এবং পূর্ব এশিয়া, তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য পূর্ব এশিয়া, এগুলো হচ্ছে প্রাচ্য অঞ্চল, মানে অরিয়েন্টাল অঞ্চল। আমাদেরকে প্রাচ্য অঞ্চলকে বলা হয় অরিয়েন্টাল অঞ্চল। ঠিক আছে,
আর নিকট প্রাচ্য বা মধ্যপ্রাচ্য মানে হচ্ছে গিয়ে যেটা পাশ্চাত্যের কাছে, এই যে একটু আগে ওই ভাইয়াটা বললো যে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং ককেশীয় দেশ, প্যালেস্টাইন, উত্তর পাইরাস, মিশর, এগুলো হচ্ছে পশ্চিমের কাছে। তো এগুলো তো তাদের কাছে, এই জন্য ওরা এগুলাকে নাম দিচ্ছে নিকট প্রাচ্য। অর্থাৎ এরা বেশি দূরে না, এরা বেশি পূর্বে না। আর একদম পূর্বে হচ্ছে আমাদের অবস্থান। ঠিক 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 আছে। এই পাঁচটা দেশকে, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচটা দেশ, অর্থাৎ আমি বলছিলাম যে জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না, মঙ্গোলিয়া, এই পাঁচটা দেশকে বলে দূর প্রাচ্য, মানে একদম দূরের প্রাচ্য বা পূর্ব এশিয়া। এখানে আর কোনো কনফিউশন থাকার মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে পাশ্চাত্য কি, প্রাচ্য কি, মধ্যপ্রাচ্য কি, দূর প্রাচ্য কি, নিকট প্রাচ্য কি। হ্যাঁ, এগুলো সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওয়েস্টার্ন, ইস্টার্ন, ওরিয়েন্টাল, এগুলো হচ্ছে সবের নাম। ঠিক আছে, আশা করি এখানে কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা যেহেতু পড়লাম ইরানের কাছাকাছি চলে যাই, যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমাদের কিছু দেশ আছে, সেগুলো হচ্ছে গিয়ে পারস্য উপসাগর। এই যে এইখানে দেখেন পারস্য উপসাগর, এটা হচ্ছে পারস্য উপসাগর। এটা পরীক্ষা আসে, এই কারণে আমি এখানে বাড়তি ভাবে পড়াইলাম যে পারস্য উপসাগর দেশে 8টা দেশ আছে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরব। এই 5টা দেশ হচ্ছে পারস্য মানে বুঝছেন তো, ইরান। পার্সি যাদের ভাষা, আমরা যে ভাষা আগে কথা বলতাম, একসময় আমরা যে ভাষা পড়াশোনা করতাম, পার্সি বা ফার্সি যেটা আপনাদেরকে বলে, আপনারা বলেন আর কি, ফার্সি বলে, অনেকে পার্সি বলে। ঠিক আছে, অনেকে প দিয়ে লিখে, অনেকে ফ দিয়ে লিখে, কিন্তু পারস্য বলে, আবার ফারস্য কেউ বলে না। ঠিক আছে। তো এখানে এই 8টা কান্ট্রিকে এখানের এই 8টা কান্ট্রিকে বলে, খুবই ইম্পর্টেন্ট এই 8টা কান্ট্রি, এই 8টা কান্ট্রিকে বলে উপসাগরীয় অঞ্চলের দেশ। ইংলিশে কি বলে বলেন তো, কেউ জানেন? স্যার গালফ কান্ট্রি। গালফ কান্ট্রিজ পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি গালফ কান্ট্রিজ, রিটেনে আসে যে গালফ কান্ট্রি সংকল্প বলো। আচ্ছা, মূল বিষয় হলো এটা কেন ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই দেশগুলা সবগুলাই হচ্ছে তেল উৎপাদন সম্পূর্ণ সক্ষম দেশ। এদের সবার কাছে তেল আছে এবং সব তেলের বাণিজ্য এরাই পারস্য উপসাগর দিয়েই করে। ঠিক আছে, এই জন্য পারস্য উপসাগরটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে। এবার হচ্ছে গিয়ে ইন্দোচীন মানে হচ্ছে গিয়ে এখানের মধ্যে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই 3টা দেশকে বলে ইন্দোচীন, মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। চীন মানে চীনের খুব কাছাকাছি অঞ্চল। ঠিক আছে, এবং ইন্দোনেশিয়া এবং চীনের মধ্যবর্তী অঞ্চল। দেখেন এটা হচ্ছে কম্বোডিয়া, এটা হচ্ছে ভিয়েতনাম। আমার বইতে এগুলো সব আছেন, পিডিএফও আপনারা কালকে দেখছেন মনে হয়, পিডিএফ আপনারা কালকে পড়ছেন না? পিডিএফ পড়ছেন? কেউ পড়ে না, সব ফাঁকিবাজ। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই 3টা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এবং চীনের মাঝখানে, প্যাসিফিক ওশানের ভিতরে। এই জন্য এদেরকে বলা হচ্ছে ইন্দোচীন। ঠিক আছে, এটা পরীক্ষা আসে, নিম্নের কোন 3টি দেশ ইন্দোচীন। ওকে, এটা আমরা না পড়ি। প্রাচ্যের অর্থ ওরিয়েন্টাল, এটা পরীক্ষা আসছিল, আমরা এটা পড়ছি আগে। আমরা এখন সেখানে টাইম নষ্ট না করি। মোটামুটি বোঝা যাচ্ছে? মোটামুটি কি বোঝা যাচ্ছে ক্লাস? কেউ একজন রেসপন্স করেন। জি স্যার। কঠিন লাগতেছে? আমরা এখন পড়বো কিছু গোল্ডেন ট্রায়াঙ্গেল। যখনই গোল্ডের কথা বলবো তখনই বুঝবেন যে এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো ভালো না। ঠিক আছে, এখানে কিছু খারাপ জিনিসপত্র আছে, এখানে কিছু নেশা জাতীয় জিনিসপত্র আছে। পৃথিবীর সব এগুলো, এবং এগুলো দামি জিনিসপত্র। পৃথিবীর সব দামি জিনিসপত্রকে বলা হয় গোল্ড। কেন? কারণ হচ্ছে গোল্ডের এক সময় সবচেয়ে বেশি দামি ছিল গোল্ডের মাধ্যমে এক সময় সবকিছু করা হয়তো। এই জন্য এখনো হচ্ছে গিয়ে সব দামি জিনিসপত্রের নাম বলা হয় গোল্ড। এর মধ্যে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে গিয়ে 3টা অ্যাঙ্গেল আছে। আমি আপনাদেরকে অ্যাঙ্গেল দেখাচ্ছি। একটা হচ্ছে মায়ানমার, আমাদের পাশের দেশ, সারা জীবন মারামারি করে, আমার ছোটবেলা থেকে দেখতেছি শুধু মারামারি করে। আর একটা হচ্ছে থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম এবং চীনের ইউয়ান প্রদেশ। এখানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে আফিম উৎপন্ন হয়। আফিম খাইছেন কেউ? খায় নাই মনে হয় এরা। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে আফিম উৎপন্ন হয় এবং এই আফিম গুলা এই রুট দিয়ে সারা দেশে, সারা বিশ্বে চলে যায়। এবং এইখানে যে আফিমটা উৎপন্ন হয়, আফিমের জন্য এই চীন হচ্ছে গিয়ে যুদ্ধ করছিল। আফিম ওয়ার 1, আফিম ওয়ার 2। এই আফিমের সবচেয়ে বড় ভোক্তা ছিল চীন। ঠিক আছে, এই যে দেখেন মায়ানমার, এই যে দেখেন লাওস, এই যে দেখেন ভিয়েতনাম, এই যে দেখেন থাইল্যান্ড। এবং এই আফিম যুদ্ধ করেই ওই ম্যাকাও আর হংকং হারাইছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তখন মানে চীন বলছিল আমরা আর আফিম খাবো না। ঠিক আছে, এবং অনেকে বলে যে নেপোলিয়ন দা গ্রেট, নেপোলিয়ন দা বোনাপার্ট নাকি চীন আক্রমণ করে নাই। তো নেপোলিয়নকে বলা হয়েছিল যে আপনি চীন আক্রমণ করতেছেন না কেন? তো বললো যে চীন এখন ঘুমাচ্ছে।
চীন এখন আফিম খেয়ে ঘুমাচ্ছে, চীন যেদিন ঘুম থেকে উঠবে এদিন চীন পুরা ওয়ার্ল্ড শাসন করবে। তো ঘটনা আসলে সত্যি হয়ে গেছে, চীন এখন পুরা ওয়ার্ল্ড শাসন করে। তো এই যে অংশটা দেখাচ্ছি আমি লাল করে, এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। পরীক্ষায় আসবে নিম্নের গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন দেশ, সাধারণত যেটা পরীক্ষায় আসে যেগুলো আপনারা চিনেন না, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই তিনটার নাম পরীক্ষায় আসবে। এটা একটা ট্রায়াঙ্গেল, মানে এইখানে একটা ট্রায়াঙ্গেল হয়, এই জন্য এটার নাম হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, চিকেন নেকের মতো আর কি। আর একটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট শব্দটা ইসলামের সাথে জড়িত, ওটা হচ্ছে গিয়ে বাঁকা চাঁদ যেখানে থাকে সেখানে হচ্ছে ক্রিসেন্ট বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, আমাদের পাকিস্তান। তো আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান এরা হচ্ছে আফিম উৎপাদন করে, এরাও আফিম উৎপাদন করে, এবং এরা যে আফিম পথে পাঠায় সেটাকে বলে গোল্ডেন ক্রিসেন্ট, ঠিক আছে। এই যে দেখেন এই তিনটা দেশ হচ্ছে আফিম উৎপন্ন করে, এবং এই তিনটা দেশ হচ্ছে আফিম পাঠায় হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে। তো এই জন্য হচ্ছে গিয়ে আফিমের উৎপাদনের দুইটা দেশ আছে, দুইটা হিসাব আছে, একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। পরীক্ষা এগুলো বহুবার আসছে, আবারও আসতে পারে, এই জন্য পড়ায় রাখলাম। পিডিএফ আছে আপনাদের কাছে, যাদের কাছে নাই আমাদেরকে বলবেন, আমরা পিডিএফ দিয়ে দিব। ওকে, এরপরে আছে আমাদের সুনাম আছে গোল্ডেন ওয়েজ। বাংলাদেশ, ভারত এবং নেপাল এই তিনজনে মিলে গোল্ডেন ওয়েজ করে, সবগুলা চোরাচালান এদিক দিয়ে হয়, ঠিক আছে। যেমন ধরেন স্বর্ণ চোরাচালান এদিক দিয়ে হয়, তারপরে হচ্ছে গিয়ে মাদক চোরাচালান এদিক দিয়ে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে এই অঞ্চলের আমরা চোরাচালানে খুব পটু, আমরা খুব ভালো করতে পারি চোরাচালান। এরপর হচ্ছে গোল্ডেন ভিলেজ, এটাও বাংলাদেশের নাম আছে। এখানে হচ্ছে গিয়ে কুষ্টিয়ার 26টা গ্রামকে একত্রে বলা হয় গোল্ডেন ভিলেজ, কারণ এটা গাঁজা উৎপাদন করতো, গাঁজা তো আপনারা চিনেনি, ঠিক আছে। তো এরা গাঁজা উৎপাদন করার কারণে এদেরকে বলতো গোল্ডেন ভিলেজ। সুতরাং কনফিউজড হয় না, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন কিস এন্ড গোল্ডেন ওয়েজ এন্ড গোল্ডেন ভিলেজ। শেষ, এশিয়া মহাদেশ শেষ। এভাবে পড়াইলে হবে নাকি আরো ডিটেলে পড়াবো? বলেন তো দেখি কেউ। পরীক্ষার জন্য যেগুলো প্রশ্ন দরকার সেগুলো এরকম করে পড়ালে হয়। বলতেছি তো পরীক্ষার প্রশ্ন যেগুলো আসবে এগুলো বলে দিচ্ছি, পড়াইলে তো অনেক কিছু পড়াইতে পারতাম, শুধু পরীক্ষার পড়াটা পড়তেছি। আচ্ছা, এখন আমরা ইউরোপ করবো। ইউরেশিয়া, আমি আগেই বলছি ইউরোপ প্লাস এশিয়া, সেটা হচ্ছে ইউরেশিয়া। আর আফ্রোশিয়া মানে হচ্ছে আফ্রিকা প্লাস এশিয়া, যেটা হচ্ছে বৃহৎ দুইটা ভূখণ্ড আছে, সেটা হচ্ছে আফ্রোশিয়া। এগুলা পড়ার দরকার নাই। ইউরোপ মহাদেশের পূর্বে রয়েছে কাস্পিয়ান সাগরের কথা আমি আগেও বলছি, যেটা হচ্ছে কাস্পিয়ান সাগর হচ্ছে এশিয়া এবং ইউরোপকে আলাদা করছে, সে কাস্পিয়ান সাগরের কথা বললাম। তারপরে হচ্ছে ইউরোপ মহাদেশের রাজনৈতিক অঞ্চলকে আমরা ইউরোপ মহাদেশের 44টা দেশ আছে এবং 4টা ডিপেন্ডেন্সি বা নির্ভরশীল অঞ্চল আছে, এগুলো শিখার দরকার নাই, শুধু জিব্রাল্টার শিখে রাখেন। জিব্রাল্টার প্রণালী আসবে, এই জন্য জিব্রাল্টার শিখে রাখেন। তো ইউরোপের যে অঞ্চলগুলো আছে আমরা সেগুলোকে একটু দেখি। ইউরোপের অঞ্চলগুলো হচ্ছে একদম উপরের অঞ্চলগুলোকে বলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল, ঠিক আছে। নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এই নর্ডিক শব্দটা আসছে নর্থ থেকে। হ্যাঁ, নর্থ বলি না, নর্থ মানে নর্থ, ঠিক আছে। আর স্ক্যান্ডিনেভিয়া, এই যে জায়গাটার নাম ছিল স্ক্যান্ডিনেভিয়া, যে এখানে অনেকগুলা ইয়া ছিল, ওই যে জলদস্যু ছিল। আপনারা কেউ ওই মুভিটা দেখছেন, হাউ টু ট্রেন ইউর ড্রাগন 1, ড্রাগন 2? কেউ জি দেখছেন? স্যার। হ্যাঁ, ওইখানে ওইখানে একটা জাতি ছিল না, ভাইকিং? ভাইকিং একটা টিম ছিল না, জি ভাইকিং? স্যার, ভাইকিং উত্তরের দেশগুলো স্যার। ঠিক আছে। এই এই হান্টার। এইগুলা হচ্ছে হান্টার বাইকিং এর জায়গা আর কি। এইখান থেকে হান্টার বাইকিং গুলো আসছিল। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড এগুলা হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নিচের কোনটি নর্ডিক কান্ট্রি। তো বলা হয় এরা জলদস্যু ছিল। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে এদের এদের এখানে কিছু রুট ছিল, সেই রুটে হচ্ছে এরা জলদস্যুগিরি করতো, এবং এরা জলদস্যু করা ছাড়া আর কিছুই করতে পারতো না। আজকে এরা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এবং সবচেয়ে কল্যাণ রাষ্ট্র এবং সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা। দেখেন আজকে সুইডেনের কথা বলেন, সবচেয়ে ধনী রাষ্ট্র, নরওয়ের কথা বলেন, ফিনল্যান্ডের কথা বলেন, ইভেন হচ্ছে ডেনমার্কের কথা বলেন। আইসল্যান্ড একটু দূরে, আইসল্যান্ড একটু সমস্যা আছে, ওদের হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ইয়ে আছে, ভলকানো আছে, মানে কি জানেন, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির কারণে ওইটা একটু ডেঞ্জারাস। আর বাকি দেশগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, অথচ এদের এদের কিন্তু কিচ্ছু হয় না। এদের হচ্ছে গিয়ে ফসলও হয় না, কিচ্ছু হয় না, কিন্তু এরা ছিল ভাইকিং মানে জলদস্যু। এরা পৃথিবীর সবচেয়ে উন্নত জাতির একটা। এটা নিয়ে গল্প করবো একসময়, যে কিভাবে এরা পৃথিবীর উন্নত জাতির মধ্যে একটা জাতি হয়ে গেল এত কিছু ফেলে, ঠিক আছে। তো এদের যে আদিবাসী, ও আচ্ছা আমি তো এখানে লিখে দিছি, এদের যে আদিবাসী সেটাকে বলে ভাইকিংস। তো এই যে ফিনল্যান্ড,
হুম। ওকে, এবার আমরা পড়বো বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র মানে হচ্ছে বাল্টিক সাগর, একটা সাগর দেখাবো আমি যেটার নাম হচ্ছে বাল্টিক সাগর, তার তীরবর্তী রাষ্ট্রগুলোকে বলে বাল্টিক রাষ্ট্র। এটা পরীক্ষা আসছিল, নিচের কোনগুলা বাল্টিক রাষ্ট্র, এগুলো হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এর মধ্যে এই তিনটা হচ্ছে গিয়ে বাল্টিক রাষ্ট্রকে আমরা হিসাবে পরীক্ষায় দাগাবো না, কারণ এই তিনটা পরীক্ষা আসে না বাল্টিক রাষ্ট্র হিসাবে। যেটা যেটা আসে শুধু সেটার নাম মনে মনে রাখো তোমরা, এস্তেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই তিনটা নাম পরীক্ষায় আসবে, এই তিনটা নাম হিসাবে বাল্টিক রাষ্ট্র পরীক্ষায় আসবে। সুতরাং এই তিনটা নাম শুধু মুখস্থ করো, তাইলেই হবে, আর বাকিগুলা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে কোথায় আছে এই যে বাল্টিক রাষ্ট্র। এই যে এস্টোনিয়া, এই যে লাটভিয়া, এই যে লিথুনিয়া, এটা হচ্ছে এই যে রাশিয়া, এই যে হচ্ছে ফিনল্যান্ড, এই যে ফিনল্যান্ডের ক্যাপিটাল। ঠিক আছে, ফিনল্যান্ড একটা উপসাগর আছে, এটা হচ্ছে বাল্টিক সাগর। বাল্টিক সাগর না কিন্তু আবার, ঠিক আছে, পরীক্ষা বাল্টিক সাগর লিখে দিয়ে আসে না, এটার নাম হচ্ছে বাল্টিক সাগর। এই যে পোল্যান্ড, এই সাগরের তীরে যতগুলো রাষ্ট্র আছে সেগুলোকে বলে বাল্টিক রাষ্ট্র। তো বাল্টিক রাষ্ট্রের পরে হচ্ছে বাল্টিক স্টেটস, মানে রাষ্ট্রের পাশাপাশি আবার স্টেট, এই তিনটা হচ্ছে বাল্টিকের একদম পেটের পেটের স্টেট। লিথুনিয়া, লাটভিয়া এবং হচ্ছে গিয়ে এস্টোনিয়া, এই তিনটাই পরীক্ষা আসে বললাম, এগুলোকে বলে বাল্টিক স্টেটস, মানে এই তিনটাকে একই সাথে বলে বাল্টিক স্টেটস। যুগোস্লাভিয়া, এক সময় ছিল যুগোস্লাভিয়া, পরীক্ষা আসে যে কোন কোন দেশ যুগোস্লাভিয়ার মধ্যে ছিল। ঠিক আছে, তো এখানে আরো 14টা, টোটাল 14টা দেশ আছে, সেখানের মধ্যে 7টা দেশ লাস্ট একত্রের নাম ছিল যুগোস্লাভিয়া। হুম। তো এই 7টা দেশের নাম আমরা শিখবো না, আমরা এখান থেকে শুধু একটা দুইটা দেশের নাম শিখবো, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, মন্টিনিগ্রো। এই তিনটা হচ্ছে গিয়ে তোমরা শিখে শিখে রাখো, এই তিনটা নাম হচ্ছে পরীক্ষায় আসবে। এই তিনটা নামের মধ্যেই পরীক্ষা আসে যে এই নিম্নের কোনটি যুগোস্লাভিয়ার দেশ ছিল। এই তিনটা নামের মধ্যে শিখো, আর বাড়তি শুধু মনে রাখো যে ক্রোয়েশিয়া আর হচ্ছে ম্যাসেডোনিয়া, সার্বিয়া, এগুলো মনে রাখতে পারো, বাট পরীক্ষা এই তিনটায় আসবে। এরপর আমরা পড়বো ভলকান। ভলকান হচ্ছে একটা অঞ্চল, এখানে একটা উপদ্বীপ আছে, ভলকান উপদ্বীপ, সেটা হচ্ছে কৃষ্ণ সাগর। মানে কৃষ্ণ সাগর মানে কালো সাগর, বলো তো কেউ এটার নাম কৃষ্ণ সাগর কেন? কেউ জানো? স্যার এই কৃষ্ণ সাগরে প্রচুর ঘূর্ণিঝড় হয় এবং কুয়াশা থাকে সবসময়। কুয়াশা থাকে, কৃষ্ণ সাগরে প্রচুর কুয়াশা থাকে, এত কুয়াশা থাকে যে সাগর দেখতে সবসময় কালো লাগে, এটা এই জন্য এটাকে বলে ব্ল্যাক সি, বাংলায় বলি কৃষ্ণ সাগর আর কি। কৃষ্ণ সাগর এজিয়ান সাগর, আর হচ্ছে এদিকে সব সাগর, সাগরের ওইখানে একটা উপদ্বীপ আছে, সব সাগরের মাঝখানে একটা উপদ্বীপ আছে। আমরা পড়বো উপদ্বীপকে কেমন হয়, বলকান উপদ্বীপ নামে পরিচিত, যেটা হচ্ছে সাবেক যুগোস্লাভিয়ার 7টা রাষ্ট্র, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, ইউরোপ, সাবেক যুগোস্লাভিয়ার কথা বলছে মালদ্বীপ, এই দেশগুলা, তার সাথে এই দেশগুলা নিয়ে টোটাল হচ্ছে বলকান অঞ্চল গঠিত। ঠিক আছে, পরীক্ষা আসে মাঝে মাঝে যে বলকান অঞ্চলের নিম্নে কোনটি বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত। পুরাটা দেখো বলকান অঞ্চল, এটা হচ্ছে পুরাটা হচ্ছে বলকান অঞ্চল। এখানে যা দেখতেছো সব হচ্ছে বলকান অঞ্চলের তোমার অংশ। এই যে এখান থেকে শুরু করে সব দেশ, এগুলা বাদ দিয়ে, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, এগুলা বাদ দিয়ে, এই সবগুলা দেশ হচ্ছে ইতালি বাদ দিয়ে, এই যে অ্যাড্রিক সাগরে এই যে মাঝখানে হচ্ছে বলকান উপদ্বীপ, এগুলো হচ্ছে সব বলকান অঞ্চল। তুরস্ক বাদ, শুধু এই কালারের যেগুলা, কি কি কালার যেন, এটা মেরুন কালারের যেগুলো, সেগুলাই হচ্ছে বলকান অঞ্চল। ছবি দিয়ে দিব তোমাদেরকে, মিলাই নিতে পারবা কোথায় কি অঞ্চল আছে কোথায় কি অঞ্চল নাই। তো এখান থেকে পরীক্ষায় কি আসবে, এখান থেকে পরীক্ষা আসবে নিম্নের কোনটি ভলকান অঞ্চলের দেশ। তো এর 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 মধ্যে কি কি মনে রাখবা, ভলকান অঞ্চলের দেশ যেগুলা ইয়াতে মনে রাখছিলা, বাল্টিকে মনে মনে রাখছিলা, সেগুলাই সেগুলো একটাও নাই। এখানের মধ্যে মনে মনে রাখো বসনিয়ান হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, সার্বিয়া, ক্রোয়েশিয়া। এই যে ক্রোয়েশিয়াকে তোমরা চিনো, ওই যে ফুটবল খেলে। তারপর হচ্ছে ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, এগুলাকে তোমরা মনে রাখবা, ভলকান অঞ্চলের দেশ, এটা পরীক্ষা আসে। তো একটু কঠিন হয়ে যায় প্রশ্ন যখন পরীক্ষায় আসে, না পারলে পরীক্ষায় স্কিপ করে আসবা, কারণ হচ্ছে এইগুলোর থেকে নেগেটিভ মার্কিং প্রচুর পরিমাণে হয়। যারা পারবা শুধু তারাই আনসার করবা আর কি। ঠিক আছে, তো এটা শেষ। তারপরে ইউরোপের 6টা অঞ্চল আছে, মানে হচ্ছে 6টা সাংস্কৃতিক অঞ্চল, মানে তারা আলাদা আলাদা ভাষায় কথা বলে, আলাদা আলাদা সংস্কৃতি। বাল্টিক, সেন্টিক, লেটিন, লেটিন মানে লেটিন ভাষা, জার্মান মানে জার্মান ভাষা, বলকান মানে বলকান ভাষা, স্লাভিক ভাষা, এগুলো তারা নিজস্ব সংস্কৃতিতে কথা কথা বলে, এই জন্য তারা আলাদা অঞ্চল। পুরো ইউরোপের ম্যাপ আলাদা করে দিলাম যে কোথায় কি আছে কোথায় কি নাই, এখানে কালার অনুযায়ী দেখবা যে এটা হচ্ছে নর্ডিক। ঠিক আছে, এটা হচ্ছে নর্ডিক, এটা হচ্ছে নর্ডিক কান্ট্রি, এই কালারের, এটা হচ্ছে বলকান কান্ট্রি। হয়ে গেল, এই যে এদিকে এগুলো শিখা লাগবে না, এটা হচ্ছে বাল্টিক কান্ট্রি। কই কই গেল কই গেল, এই যে বাল্টিক কান্ট্রি। তারপরে এখানে কিছু ব্রিটিশ দ্বীপ, কিছু আছে ককেশাস কান্ট্রি, মানে ককেশীয় অঞ্চল, এখানে ককেশাস মানুষ থাকে।
ঠিক আছে, এই যে ককেশাস অঞ্চল। তো যাদের পড়ার, এই যে আইসল্যান্ডের কথা বলছিলাম, এদের মধ্যে আইসল্যান্ডে একটু সমস্যা আছে, কারণ আইসল্যান্ড মূল ভূমি থেকে অনেক দূরে, দেখো অনেক দূরে। ঠিক আছে, এবং অনেক আগ্নেয়গিরির দেশ এটা, কিন্তু নাম দিছে আইসল্যান্ড। ঠিক আছে, কিন্তু প্রচুর আগ্নেয়গিরি আছে এখানে, এখন দেখবে কিছুদিন পর পরে ফুটে এক একটা। Yeah, that's কিছুই কাজ করতেছে না। ইউরোপ শেষ। ইউরোপ থেকে যা যা প্রশ্ন আসবে আমি আর প্রশ্নগুলো দেখাইলাম না, আমি পিডিএফ এর সাথে অ্যাটাচ করে দিব ক্লাসের পরে। ক্লাসের পরে ভাইবা নিব, তারপরে অ্যাটাচ করে দিব। আমরা আফ্রিকান মহাদেশ দেখি। আফ্রিকান মহাদেশ জনসংখ্যা এবং আয়তনে পৃথিবীর দ্বিতীয় মহাদেশ। এর মধ্যে 54টা স্বাধীন দেশ আছে। যদি আফ্রিকান ইউনিয়নে যখন আমরা পড়বো, আফ্রিকান ইউনিয়নের সদস্য কিন্তু 55টা। ঠিক আছে, এটা মনে রেখো, এখানে একটা সদস্য বাড়তি ঢুকবে। দুইটা দেশ স্বাধীনতার আন্দোলন করতেছে, পশ্চিম সাহারা এবং হচ্ছে সোমালিল্যান্ড। এগুলো স্বাধীন হয়ে যাবে কিছুদিন পরে। এর আয়তন আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া এবং জনসংখ্যা হচ্ছে নাইজেরিয়া। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। আয়তন জনসংখ্যা দুটাতেই ক্ষুদ্রতম দেশ, এটা পরীক্ষা আসে সিসিলিস। জনসংখ্যা আফ্রিকার দেশটি মোটামুটি আফ্রিকার দেশকে 5টা অঞ্চলে ভাগ করা যায়, একটাও পড়বো না আমরা, এই কারণ হচ্ছে এগুলা পরীক্ষা আসবে না। তারপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ভারত মহাসাগরে যেসব আফ্রিকান দেশ আছে সেগুলো আমরা দ্বীপগুলা পড়বো। মাদাগাস্কার, যাদের অনেক টাকা পয়সা হবে তারা ঘুরতে যাবা মরিশাস বা মরিদিয়াস। ঠিক আছে, কমেরিস এবং সিসিলিস, এই যে সবচেয়ে ছোটটা এখানে। ঠিক আছে, এরপরে ভারত মহাসাগরে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি নামে একটা অঞ্চল আছে, এবং সেটা ব্রিটিশদের আন্ডারে। আর একটা ফ্রান্সের আন্ডারে আছে ইউনিয়ন। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে না, আমরা শুধু ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এটা পড়বো। আফ্রিকাতে আমরা বেশি কিছু পড়বো না। এই হচ্ছে আফ্রিকান মহাদেশ। তাহলে দেশ হচ্ছে কয়টা? 54টা। সবচেয়ে বড় কোনটা? আলজেরিয়া। ঠিক আছে, জনসংখ্যা বড় কোনটা? নাইজেরিয়া। সবচেয়ে ছোট এবং জনসংখ্যায় ছোট হচ্ছে সিসিলিস। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মাদাগাস্কার। পরীক্ষায় আসে যে মাদাগাস্কার কোথায় অবস্থিত? আফ্রিকা। মরিশাস আফ্রিকা, সিসিলিস আফ্রিকা। এগুলা তোমাদের পরীক্ষায় আসে। এইসব নাম আসলে তোমরা চোখ বন্ধ করে আফ্রিকা দাগাই দিবে, এই জন্য এইসব নাম আসবে না। উগান্ডা, বুরান্ডা, বুরিন্ডি, মালাদ্বীপ, মোজাম্বিক, এগুলা পরীক্ষায় আসবে না। টেনশন করার কোনো কারণ নাই, যেগুলা তোমার নাম শুনো নাই কখনো ওগুলাই পরীক্ষায় আসবে। শেষ, আফ্রিকা মহাদেশ থেকে এখান থেকে বেশি কিছু করার নাই। মধ্য আফ্রিকার একটা দেশ আছে, খুব সুন্দর নাম, তার নাম হচ্ছে আসলে সাপ, কিন্তু আমরা বলি তাকে চাঁদ। ঠিক আছে, এরপরে একটা দেশ আছে যেটার নামই হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, এবং সেটা আসলে মধ্য আফ্রিকার মধ্যে অবস্থিত। তো এটা তো পরীক্ষা আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না, পড়তে হবে না, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, সমস্যা নাই। এখানে আফ্রিকার এত বেশি পড়াশোনা নাই। আমরা একটু উত্তর আমেরিকার দিকে যাই। উত্তর আমেরিকা যেটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর আমেরিকার উত্তরে আছে হচ্ছে আর্কটিক সাগর। একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে আর্কটিক সাগর কোথায় আছে। পশ্চিমে আছে প্রশান্ত, সব সাগর দেখবা। পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর, পূর্বে আছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আছে মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর। এটা হচ্ছে উত্তর আমেরিকার অবস্থা। চারদিকে হচ্ছে সবগুলা সাগর। এবং উত্তর আমেরিকার তিনটাই দেশ, তিনটাই বৃহত্তম দেশ আছে উত্তর আমেরিকার। গুরু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং হচ্ছে মেক্সিকো। এবং হচ্ছে এর এর মধ্য আমেরিকার, আর এছাড়া মধ্য আমেরিকাতে আছে 7টা দেশ। এটা পরীক্ষায় আসে না, তারপরে জেনে জেনে রাখো। তার মধ্যে হচ্ছে 23টা ডিপেন্ডেন্সি অঞ্চল আছে, আর হচ্ছে একটা গ্রিনল্যান্ড দ্বীপ আছে উত্তর আমেরিকার ভিতরে, কিন্তু দ্বীপটার মালিক হচ্ছে ডেনমার্ক। এটা পরীক্ষায় আসে যে গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত। গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে অবস্থিত, কিন্তু হচ্ছে গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের কাছে এখনো। মধ্য আমেরিকার টোটাল 7টা দেশ, এগুলার নাম তোমরা আগে শুনছো। গুয়েতামালা বে এর নাম তোমরা শুনছো, যে গুয়েতামালা বে একটা জেলখানা আছে যুক্তরাষ্ট্রের। ওটা যুক্তরাষ্ট্র জি থেকে স্যার, কাছে, এই কারণে ওইখানে জেলখানা আছে আর কি। গুয়ান্তানামো বে। গুয়েতামালা বে। তারপরে হচ্ছে তোমার বেলিজ আছে, হন্ডুরাস, এটা আছে যাদের প্রধান খাদ্য হচ্ছে কলা, তারা কলা খায়। আই ডোন্ট নো হাউ। তারপরে হচ্ছে পানামা আছে, পানামা খুব বিখ্যাত পানামা খালের জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে ভারতীয় ওয়েস্ট ইন্ডিজ, মানে হচ্ছে এখানে কিছু দেশ আছে যেগুলোকে বলে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে স্বাধীন দেশের সংখ্যা আছে 13টা। তোমরা জানো ওয়েস্ট ইন্ডিজ একটা টিম আছে। এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু একটা দেশের না, এখানে অনেকগুলা দেশের লোক একসাথে খেলে। আমরা জানিও না যে কে কোন দেশের লোক, আমরা জানি যে এটা ওয়েস্ট ইন্ডিজের লোক। ওয়েস্ট ইন্ডিজ বলে কোনো দেশ নাই। ঠিক আছে, এটা একটা অঞ্চল।
ওই যেমন ধরো ক্রিস গেল যেন সেন্টস অ্যান্ড কিটস নেভিসের কিনা আমার ঠিক মনে নেই। তো এখানে অনেকগুলো দেশ আছে, ডোমিনিকান রিপাবলিক, জামাইকা, সেন্টস অ্যান্ড কিটস নেভিস, বারবামুডা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, এগুলো অনেকগুলা দেশ আছে। ত্রিনিদাদ এন্ড টোবাকো, এটার নাম তোমরা শুনছো, এটা পরীক্ষায় অনেকবার আসছে। ত্রিনিদাদ এন্ড টোবাকো কোন অঞ্চলের দেশ? এগুলো হচ্ছে মধ্য আমেরিকার ওয়েস্ট ইন্ডিজ, মানে ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের দেশ। তো এটার নাম ওয়েস্ট ইন্ডিজ কেন? কেউ একজন বলো তো দেখি। স্যার ভাস্কো দা গামা যখন ভারতে আগমন করছিল স্যার, তিনি মনে করছিলেন যে তিনি ভারতে এসেছেন, ওকে, ঠিক আছে, আমরা কিন্তু শেষটা তিনি করে ফেলি। ভারতে চলে গেছেন। হ্যাঁ, উনি মনে করছিলেন উনি ভারত আবিষ্কার করছিল, কলম্বাসের কথা বলতেছো তুমি। তো হচ্ছে গিয়ে দক্ষিণে আমেরিকা, মানে হচ্ছে একদম দক্ষিণে যেটা আছে, আমেরিকার নিচে যে অংশটা, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। সেখানে হচ্ছে 13টা দেশের মধ্যে ফ্রেঞ্চ গায়ানা নামে একটা অঞ্চল আছে, হচ্ছে ফ্রান্স দখল করে বসে আছে। হ্যাঁ, এবং এখানে অনেক অঞ্চলে হচ্ছে, হ্যাঁ, বর্তমানে গ্রিনল্যান্ড নিয়ে খুব আলোচনা হচ্ছে, কারণ ট্রাম্প এসে হচ্ছে গিয়ে ধমক দিছে যে তোমার দেশ আমার কাছে, আর তুমি হচ্ছে গিয়ে তোমার দ্বীপ আমার কাছে, তুমি হচ্ছে এটা তোমার দখলে রাখবা, ডেনমার্ক। এটা এটা হইতে পারে না, এটা আমি দখল করে ফেলবো, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে গিয়ে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে ফ্রেঞ্চ গায়ানা, দক্ষিণ আমেরিকার অনেকগুলা দেশ ফ্রান্সের ভাষায় কথা বলে, বাকিগুলো স্পেনের ভাষায় কথা বলে। ঠিক আছে, মানে ল্যাটিন ভাষায় কথা বলে। ল্যাটিন হচ্ছে বিশেষ করে একটা সেমিটিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়েছে। তো এই জন্য হচ্ছে এটার নামই ফ্রেঞ্চ গায়ানা। এটা ছাড়া বাকিগুলো সব স্বাধীন। তো এর এর মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, যেটা নিয়ে আমরা লাফালাফি করি। আমিও করতাম ছোটবেলায়। আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম। ঠিক আছে, আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা, যেটার বেশিরভাগ জায়গায় মানুষ থাকে না। আর জনসংখ্যা সবচেয়ে বড় দেশ হচ্ছে অবভিয়াসলি যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আর হচ্ছে আয়তন জনসংখ্যা দুই দিকে ছোট দেশ হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস। ওকে, ঠিক আছে, মোটামুটি এই ছিল আমাদের মহাদেশগুলার ইয়া। এখন আমরা বলবো যে আমেরিকা কিভাবে আবিষ্কার হয়েছে। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে স্প্যানিশ রাজা ফার্ডিনান্ড এবং তাদের রানী ইজাবেলা, হচ্ছে গিয়ে দুইজন রাজা এবং রানী, তারা হচ্ছে জলপথ আবিষ্কারের জন্য পাঠাইছিল। এবং প্রশ্ন হচ্ছে জলপথ আবিষ্কারের জন্য কেন পাঠাইছিল? বলো কেউ একজন। জলপথ আবিষ্কার করতে হবে কেন? কি আছে জলপথে? তোমরা কেউ জানো? স্যার এখানে স্যার যখন ইন্ডিয়া থেকে প্রচুর উম, যে উপাদান দাদা মূলত বাণিজ্য প্রসারের জন্য। বাণিজ্যের জন্য স্যার, কি বাণিজ্য? রাস্তা, স্যার মশলা জাতীয় ভারতের, এই তো তোমরা জানো। তারপর হচ্ছে আরো সিল্ক, Seal? রেশমের, এগুলা স্যার ইউরোপে পাঠানোর জন্য কোনো শর্টকাট ওয়ে খুঁজতেছিল, সেজন্য হ্যাঁ, মানে জলপথ আবিষ্কার হয়েছে স্যার। এগুলা ইউরোপে, মানে ইউরোপেই যাইতো। ঠিক আছে, তো হ্যাঁ, বলো বলো, শুনতেছি শুনতেছি, বলো। আর কেউ জানো না? জানতে হবে তো, এগুলা জিজ্ঞেস করবে, এগুলা তোমাদেরকে জিজ্ঞেস করবে, এগুলো জানতে হবে বাচ্চারা। ওকে, 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 কোথায় গেল, কোথায় গেল? হম, এটা দেখো। এই যে দেখো, এইখানে হচ্ছে গিয়ে তোমার জাভা ইন্ডিয়ান ওসিন, এখানে হচ্ছে ইন্ডিয়া, এখানে হচ্ছে তোমার এই যে দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখো ইন্ডিয়া, এটা হচ্ছে চায়না। ঠিক আছে, এই দুইটা দেশই বেসিক্যালি ইম্পর্টেন্ট দেশ, কারণ এখানেই সবকিছু উৎপাদন হইতো। এই ইন্ডিয়া এবং চায়না থেকে সবকিছু কালেকশন করে, এই যে দেখো পার্সিয়া, মানে হচ্ছে ইরানের কথা বলতেছি, ইরান হয়ে তারপরে হচ্ছে অ্যারাবিয়া, মানে হচ্ছে আরব, তারপরে হচ্ছে মিশর, এই মিশর দিয়ে তারপরে ইউরোপে ঢুকতো। হুম, তারপরে হচ্ছে ইউরোপে ঢুকা যাইতো। তারপরে এই যে ইন্দোনেশিয়া, জাভা থেকেও আসতো, এই যে পুরা রাস্তাটা, এই যে দেখতেছে, এইভাবে যে পুরা রাস্তাটা যাইতো, এটা হচ্ছে স্থলপথেও যাওয়া যাইতো, আবার হচ্ছে এটা জলপথেও যাওয়া যাইতো। এইখানে যত মারামারি হয়েছে সব এই জলপথ দিয়েই হয়েছে। যত মারামারি হয়েছে দুনিয়ার যত মারামারি সূত্রপাত হয়েছে, সবকিছু এই জলপথ দিয়েই হয়েছে। তো এই যে এই রুটটাকে বলে সিল্ক রুট, কারণ এখান থেকে ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে সিল্ক উৎপাদন হইতো। সিল্ক মানে তো বুঝছো, রেশম উৎপাদন হইতো, সুতা উৎপাদন হইতো, এবং হচ্ছে গিয়ে সেগুলা এই রুট দিয়ে হচ্ছে গিয়ে যাইতো, কাপড় বেচতো। বলা হয় যে ইন্ডিয়ার কাছে হচ্ছে অনেক স্বর্ণ ছিল।
তো ইন্ডিয়াতে তো স্বর্ণের খনি নাই, এত স্বর্ণ কোথা থেকে আসছে? এই যে সিল্ক রুট দিয়েই স্বর্ণগুলা কাপড়গুলা যাইতো, এবং সেই কাপড়ের বিপরীতে হচ্ছে স্বর্ণ দিত, এবং এভাবে দিত যতটুকু কাপড়ের ওজন হবে ঠিক ততটুকু স্বর্ণ দিতে হবে। ঠিক আছে, তো ওর কাপড়ের ওজনও কম হইতো। এই জন্য হচ্ছে গিয়ে বেশি ওজনের কাপড় বানাইলে ওগুলা নিত না, এবং কম ওজনের ভালো কাপড় বানানো কিন্তু অনেক কঠিন। অনেক ভালো মানে সুতা হইতে হবে কম ওজনের মধ্যে ভালো কাপড় বানাইতে। যেমন তোমরা শুনছো যে ঢাকায়া মসলিন এত ছোট করা যায় যে একটা ম্যাচের বাক্সে ঢুকে ফেলা যায়। ঠিক আছে, তো কম ওজনের ভালো সুতার সবচেয়ে ভালো কাপড় এখানে ইন্ডিয়াতে তৈরি হইতো, মানে আমাদের এখানেই তৈরি হইতো, আমাদের এখানে ইন্ডিয়াতে। তো সেটা হচ্ছে এই রুট দিয়ে যেত, সিল্ক রুট। এবং এই সিল্ক রুটে দখল করার জন্য, এই সিল্ক রুটটাকে দখল করার জন্যই সব মারামারি গুলা হয়েছে। ঠিক আছে, তো এই যে সিল্ক রুট দিয়ে যাবে মানে ইন্ডিয়াতে যাইতে হবে। ইউরোপ চাচ্ছে যে ইন্ডিয়া যাব। ইউরোপ কি চাচ্ছে? ইউরোপ চাচ্ছে ইন্ডিয়া যাব। ইন্ডিয়া গিয়ে হচ্ছে গিয়ে ইন্ডিয়া কোন দিক দিয়ে যাব? এই যে এই দিক দিয়ে ঢুকবো, অ্যারাবিয়া দিয়ে ঢুকে ভারত মহাসাগরে চলে আসবো, ভারত মহাসাগরে আসলেই ইন্ডিয়াতে চলে আসতে পারবো। তো এই যে এটা আবিষ্কার করার জন্যই তোমার কলম্বাসকে পাঠানো হয়েছিল যে এটা আবিষ্কার করো। কিন্তু সে এটা আবিষ্কার করতে না পেরে সে চলে গেছে হচ্ছে ওইদিকে। ঠিক আছে, সে আর এদিকে আসতে পারে না, সে চলে গেছে নিচের দিকে, যার কারণে হচ্ছে সে তখন আর ইন্ডিয়া আবিষ্কার করতে পারে নাই। ঠিক আছে, এর জন্য সিল্ক রুটের দেশ ইরান বলা হয়, মানে ইরানকে সিল্ক রুটের দেশ বলা হয় এই কারণে। সিল্ক রুটের দেশ ইরান বলা হয়, কারণ ইরানের ভিতর দিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে গিয়ে তখন কি বলে আমাদের কি বলে আমাদের এখানকার নেতা, সে হচ্ছে গিয়ে কে, ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস একটা প্ল্যান দিল যে আমি ইন্ডিয়া আবিষ্কার করতে। তো তার প্ল্যান হচ্ছে গিয়ে তোমার এই স্পেনের রাজা রানী কারোরই খুব একটা পছন্দ হয় না, কিন্তু তাদের যে লোভ যে ইন্ডিয়া আবিষ্কার করতে হবে, ইন্ডিয়া যাইতে হবে, ইন্ডিয়া সরাসরি যদি আমরা যাইতে পারি, কারণ এই যে সিল্ক রুট দিয়ে ব্যবসা করে তাদের অনেক লস হচ্ছে, তারা আসলে লাভ করতে পারতেছে না। তো তারা লাভ করার জন্য ইন্ডিয়া যাইতে চায়। তো ইন্ডিয়া জানার জন্য পরে ক্রিস্টোফার কলম্বাসের দাবিতে তারা রাজি হয়েছে যে হ্যাঁ তোমাকে পাঠানো হবে। পরে তিনি ইতালির নাগরিক। উনি 1492 খ্রিস্টাব্দে বাহামাস দ্বীপের কাছে এসে পরে সালভেদরে পৌঁছান, এবং কলম্বাস এবং আজকের যে দেশগুলো, আজকে যদি বলি যে কলম্বাস কোথায় নামছিল, সেগুলো আমেরিকার অংশই না, সেগুলো হচ্ছে কিউবার দিকে নামছিল। ঠিক আছে, তো তারা তখন যখন এই কিউবার অঞ্চলে পৌঁছায় তখন তারা মনে করে যে তারা ইন্ডিয়া পৌঁছায় গেছে, এবং তারা বলে যে এটাই ইন্ডিয়া। এখানে এত টাকা পয়সা খরচ করে আসছে, এখন যদি বলে যে ইন্ডিয়া আসতে পারি না, তাহলে তো রানী দিবে একদম গলা কেটে। ঠিক আছে, এই ভয়ে তারা বলছে না আমরা ইন্ডিয়া পৌঁছায় গেছি। তো এটা কোন ইন্ডিয়া? এটা পশ্চিম ইন্ডিয়া। তো এই জন্য এটার নাম দিছে ওয়েস্ট ইন্ডিজ। তারা একটা নাম শুনছে ইন্ডিজ। তারা এটা নাম নাম শুনছে যে ইন্ডিজ নামে একটা জায়গা আছে যেখান থেকে আমরা সব মালামাল পাই। তারা ইন্ডিয়া নামটাও জানতো না, তারা জানতো ইন্ডিজ। তো এই জন্য তারা এটার নাম দিছে ওয়েস্ট ইন্ডিজ। এবং তারা দেখতো যে এখানে নামার পর তারা একটা উপজাতি পাইছে, যে উপজাতি মানুষগুলা দেখতে কালো কালো। তো তারা ভাবছে হ্যাঁ ইন্ডিয়ার মানুষ কালো, তারা শুনছে ইন্ডিয়ার মানুষ কালো হয়, কিন্তু এগুলো পুরা কালো না, এগুলা ব্রাউন কালারের, আমাদের মতো কালো হলে এক কথা। ঠিক আছে, তো এই রেড জন্য ইন্ডিয়ান। নাম দিছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজ নাম দেওয়ার পরে ওরা তো ওইখানে নামছে, বলে যে তাহলে আমাদেরকে তোমরা গোল্ড দাও, কারণ ওরা জানে যে ইন্ডিয়ার কাছে গোল্ড আছে, প্রচুর পরিমাণে গোল্ড এতদিন ধরে কামাইছে, এখন তো ওগুলা স্পেনে নিয়ে যেতে হবে না, কারণ নাইলে তো এত টাকা পয়সা খরচ করে এতদিন জার্নি করে আসছে, খালি হাতে তো যাওয়া যাবে না। কিন্তু ওরা শত খুঁজে ওদের কাছে কোনো গোল্ড পায় নাই, কারণ ওই ওই উপজাতিরা গোল্ড চিনেই না, ওরা গোল্ড সম্পর্কে জানেই না। তো তারা তো মনে করছে তাদের দেশে অতিথি আসছে, তারা আপ্যায়ন করছে। পরে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে কলম্বাস হচ্ছে গিয়ে তোমার স্পেনে ফেরত গেছে, এবং ফেরত গিয়ে বসে হ্যাঁ সে ইন্ডিয়া আবিষ্কার করছে, এবং এটা ইন্ডিয়ায় সে হচ্ছে গিয়ে তখন আরো 1400 বাহিনী নিয়ে এই দ্বীপে চলে আসছে, আবার এই দ্বীপে চলে আসছে। দ্বীপে এসে সবাইকে মেরে ধরে দাস বানায় সমানে, মানে বলা হয় একটা গণহত্যা চালাইছে সে কলম্বাস এখানে। এবং গণহত্যা চালানোর পরে সেটা এস্টাবলিশ করতে চাইছে যে এটা ইন্ডিয়া, এবং কলম্বাস মরার আগ দিন পর্যন্ত বলছে যে এটা ইন্ডিয়া। ঠিক আছে, কিন্তু পরে দেখা গেল যে এটা ইন্ডিয়া না। পরে হচ্ছে গিয়ে তা মানে আমেরিগো আমেরিগো এসে বললো যে না এটা তো ইন্ডিয়া না, এটা তো হচ্ছে গিয়ে অন্য একটা জায়গা। ঠিক আছে, তো পরে হচ্ছে কলম্বাসের আটলান্টিক মহাসাগরে ক্যারিবিয়ান অঞ্চলে সেই দ্বীপগুলার নাম দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, কলম্বাস মোট 4 বার স্পেন থেকে আমেরিকা মহাদেশে অভিযান চালায়, 4 বারই সে এক জায়গায় মানে আমেরিকাতেই পৌঁছায়, সে কোনোভাবেই ভারত পৌঁছাইতে পারেনি। ঠিক আছে, পরে হচ্ছে ফাইনালি কলম্বাসের ভুলটা হচ্ছে গিয়ে শনাক্ত করে দেন হচ্ছে আরেক ইতালীয় নাবিক আমেরিগো ভেসপিসো। তো আমেরিগো ভেসপিসো যখন এটা ভুল ঠিক করে দিছে যে এটা ইন্ডিয়া না, এটা অন্য কোনো একটা জায়গা, তখন আমেরিগোর নাম অনুসারেই ওটার নাম রাখা হচ্ছে আমেরিকা। ঠিক আছে, ইউরেকা না, আবার আমেরিকা।
তো এরপরে হচ্ছে গিয়ে তোমার তখন আমেরিকাতে কেউ থাকে না, কোনো মানুষজন থাকে না। পরে হচ্ছে গিয়ে 1800 শতকের শেষ দিকে আমেরিকাকে খুব জনপ্রিয় করে তোলা হলো, যে না আমেরিকাতে অনেক মানুষ থাকবে। ইতালীয়রা আমেরিকাকে খুব জনপ্রিয় করে তুললো এবং কলম্বাসকে তারা খোদা বানায় ফেললো একদম, যে কলম্বাসই এটা আবিষ্কার করছে, কলম্বাসের নামই সবকিছু। এবং আমেরিকাতে এখন একটা ডে আছে কলম্বাস ডে, মেবি অক্টোবরের 12 তারিখ অথবা 13 তারিখ, 13 তারিখই পালন করে কলম্বাস ডে। এবং এটা হচ্ছে গিয়ে আমেরিকার যেসব প্রদেশে ইতালিয়ান নাগরিক বেশি থাকে সেসব প্রদেশে হচ্ছে ওই দিন ছুটি আছে, সরকারি ছুটি আছে কলম্বাস ডে দিন। ঠিক আছে, কিন্তু যেসব প্রদেশে আমেরিকা ইতালীয় নাগরিক কম থাকে সেসব দেশে কিন্তু ছুটি নেই, সেসব প্রদেশে কিন্তু ছুটি নেই। তো কলম্বাস ডে পালন করা হয় এখনো, কলম্বাসকে তারা অনেক সম্মানিত মনে করে যে কলম্বাস এটা আবিষ্কার করছে এই জন্য। তো ফাইনালি এটা 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আবিষ্কার করছে আমেরিকা, কিন্তু আসলে তার নামে আমেরিকার নামকরণ হয় না, আমেরিকার নামকরণ করা হয়েছে আমেরিগো ভেসপুচির নামে। এটা হচ্ছে পুরা গল্প। এখানে দুজনের ছবি দেওয়া আছে, জানি না এগুলো সত্যি ছবি কিনা। ঠিক আছে, ওকে, আমরা অনেক পড়ে ফেলেছি। এরপরে আমেরিকার মধ্যে যেটা দক্ষিণ আমেরিকা সেটাকে বলে ল্যাটিন আমেরিকা, মানে সেটা ল্যাটিন ভাষায় কথা বলে। ল্যাটিন মানে রোমানদের ভাষা, হ্যাঁ তোমরা তো বুঝো এগুলা রোমানদের ভাষা। সেখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা 21টা দেশকে ল্যাটিন আমেরিকা বলা হয়। হ্যাঁ, কারণ এরা কি ভাষায় কথা বলে, এরা মূলত আমি আগেই বলছি এরা মূলত স্পেনিশ এবং পর্তুগিজ ভাষায় কথা বলে। এগুলো হচ্ছে সিমেটিক ল্যাঙ্গুয়েজ। সিমেটিক ল্যাঙ্গুয়েজ বুঝো, যে যেগুলো হচ্ছে একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই জায়গা থেকে উৎপত্তি হয়, এবং দুইটা ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন। কেউ কেউ যদি শিখতে যাও তাহলে বুঝতে পারবা। তাহলে ল্যাটিন আমেরিকার টোটাল 21টা দেশ নাম আমরা না শিখি, আমরা জানি যেগুলো পরীক্ষা আসে, যেমন তোমাদের ফেভারিট দেশ আর্জেন্টিনা, আমার ফেভারিট দেশ কই কই গেল, ব্রাজিল নেই কেন, ঠিক আছে। তারপরে হচ্ছে চিলি, উরুগুয়ে, সবগুলো ফুটবল খেলে, প্যারাগুয়ে, ব্রাজিল, কম্বোডিয়া, ভেনেজুয়েলা। তো এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার। এরপর উত্তর আমেরিকার একটা দেশ ল্যাটিন ভাষায় কথা বলে, সেটা হচ্ছে মেক্সিকো। এগুলা তোমরা পড়ে নিও, এখান থেকে আর বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে না, মোটামুটি এই প্রশ্নের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি এখানে প্রশ্নগুলো দিলাম না, সময়ের জন্য ইয়ে করতে পারি না। এরপর হচ্ছে আমার ফেভারিট জায়গা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, যেটাকে বলে এশিয়ার দক্ষিণাঞ্চল। এটা পরীক্ষায় আসছে যে এশিয়া, ওশেনিয়া শব্দটার মানে হচ্ছে দক্ষিণাঞ্চল, এশিয়ার সবচেয়ে দক্ষিণের জায়গা এটা হচ্ছে ওশেনিয়া। সেখানে একটা দ্বীপ আছে যেটা দ্বীপ ওশেনিয়া নামে পরিচিত। এখানে 4টা পার্ট আছে, ওশেনিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। ঠিক আছে, এই 4টা পার্টে এটাকে ভাগ করা হয়। এই বেশি আর এগুলা করার দরকার নাই। এখানে দিছি আমি তোমাদের জন্য। আমি পড়াবো না, তোমরা পড়ে নিও। আমি শুধু যেগুলো পরীক্ষায় আসবে ওইটাই তোমাদেরকে বলে দিচ্ছি। যে আয়তন, জনসংখ্যা, একমাত্র দেশ, বড় দেশ সবচেয়ে অস্ট্রেলিয়া, ছোট দেশ হচ্ছে নাইরু। আচ্ছা, নাইরু সম্পর্কে কেউ চিনো? নাইরুকে কেউ জানো? দাদা এই বইটার পাওয়া যাবে না। আর্জেন্টিনা দেউলিয়া হওয়ার পথে। আর্জেন্টিনা দেউলিয়া হলে আর্জেন্টিনা ভক্তদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। লিওনেল মেসি বুঝবে না। লিওনেল মেসিতে এবার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাইলো, কিছু টাকা পয়সা দিয়ে দিতে বলো সরকারকে। ঠিক আছে, এই নাইডুকে কেউ চিনো? অনেকে হয়তো জি চিনো না যে জি স্যার, নাউরু নাহরু। না, এরা আমি। সবচেয়ে ঘনত্বপূর্ণ দেশ আচ্ছা, জনসংখ্যায়। এটার একটা মজার কাহিনী আছে নাইরুর, কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে নাইরু হচ্ছে সবচেয়ে যে দেশ যে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে, মানে সব দেশের ভাষায় কথা বলে, ইভেন বাংলা ভাষাও আছে। এটা কাহিনীটা আসলে অন্যটা। কাহিনী হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে জি যারা স্যার। অভিবাসী হিসাবে যায় বা যেতে চায় ওদেরকে অস্ট্রেলিয়ার নাউরুতে পাঠায় দেয়। ঠিক আছে, নাউরুতে পাঠায় ওদেরকে নাউরুতে রাখে এবং নাউরুতে ওদেরকে নার্চার করে, নাউরুকে ওদেরকে শিখায়, ওরা নাউরুতে কোনো রকমের, নাউরু কিন্তু খুব সুন্দর সুন্দর দেশ, ওই যে দ্বীপ দ্বীপ রাষ্ট্র টাইপের আর কি। তো ওইখানে হচ্ছে গিয়ে ঘুরতে যায়, ট্যুরিজমে কোনো রকম প্যাট ট্যাট চালায়, শিক্ষা টিক্ষা নেয়। এরপরে শিক্ষা টিক্ষা নেওয়ার পরে একটা সময় 3 4 5 বছর পরে ওইখান থেকে নাড়ু থেকে হচ্ছে অস্ট্রেলিয়াতে নিয়ে আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্যার, এটা নাউরু হবে না পাপুয়া নিউ গিনি? পাপুয়া নিউগিনি তো করে, নাড়ু তো করে, দুইটাতেই। পাপুয়া নিউগিনি চেয়ে নাড়ুতেই বেশি হয়। একটা দেশ হচ্ছে টুভেলু, আমি জানি না, এগুলাতে আমার যাওয়া হয় নাই। তো তোমরা যাবা কোনোদিন, যদি ঘুরতে যেতে পারো তাহলে হচ্ছে গিয়ে এসব দেশে অবশ্যই ঘুরে আসবা, খুবই সুন্দর সুন্দর দেশ এগুলা। আর হচ্ছে এখানে লাগবে না কিছু, কিছু লাগবে না। না, তাহলে হচ্ছে আয়তনে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 5টা দেশ: ভ্যাটিকান সিটি, মোনাকো, নাইরু, টুভেলু আর সান মেরিনো। ঠিক আছে, আর জনসংখ্যায় ক্ষুদ্রতম 5টা দেশ, সেম 5টা দেশই আবার জনসংখ্যায় ক্ষুদ্রতম। তো এই হচ্ছে মোটামুটি সবচেয়ে বোরিং পার্ট, সবচেয়ে ইনফরমেটিভ পার্ট। এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে ঝামেলা হবে। এবার হচ্ছে গিয়ে আমরা পড়বো যে ল্যান্ডলক কান্ট্রি, যে
কতগুলা ল্যান্ডলক কান্ট্রি আছে, কোথায় আছে, এটা হচ্ছে গিয়ে কথা। যে 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 সমস্ত দেশের পাশে কোনো সাগর নাই, উপসাগর নাই, সমুদ্র নাই, কিছু নাই, সেগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। কে যেন আঁকতেছে এই বাচ্চা, আঁকিও না। একক স্থল বিশিষ্ট ল্যান্ডলক কান্ট্রি মানে হচ্ছে গিয়ে একটা দেশ দিয়ে ল্যান্ডলক, যেটা মাত্র একটা দেশ দিয়ে ল্যান্ডলক, সেটা হচ্ছে একক স্থল বিশিষ্ট ল্যান্ডলক। আবার এখানে ডাবল ল্যান্ডলক মানে দুইটা দেশ দিয়ে ল্যান্ডলক। একটা দেশ দিয়ে ল্যান্ডলক মানে ওই দেশটা একটা দেশের পেটের ভিতরে আছে, ওটা চারপাশে একটাই দেশ। যেমন হচ্ছে লেসোথো, এটাকে ম্যাপেও খুঁজে পাবা না তুমি, কারণ এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভিতরে। ঠিক আছে। সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি শুধু ইতালি দ্বারা পরিবেষ্টিত, এগুলোকে ম্যাপে দেখা যায়। লোসেতো, সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, তিনটা দেশ হচ্ছে ওয়ান ল্যান্ডলক কান্ট্রি, মানে হচ্ছে সিঙ্গেল ল্যান্ডলক কান্ট্রি, একটাই ল্যান্ডলক কান্ট্রি, একটাই দেশ। ঠিক আছে। এরপরে হচ্ছে ডাবল ল্যান্ডলক কান্ট্রি, মানে হচ্ছে যেটা দুইটা ল্যান্ডলক কান্ট্রি, দুইটা দেশ দিয়ে ইয়া করা, সেগুলো হচ্ছে ডাবল ল্যান্ডলক কান্ট্রি। যেমন উজবেকিস্তানের আশেপাশে আছে আফগানিস্তান, কার্গিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, অর্থাৎ একাধিক দেশ দিয়ে এরা ল্যান্ডলক করা। তারপর আছে লিচেস্টাইন, এর আশেপাশে আছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। ঠিক আছে। এরপর কিছু কান্ট্রি আছে যেগুলোকে আমরা বলি স্যান্ডউইচ কান্ট্রি, এগুলা হচ্ছে মাত্র দুইটা দেশ দিয়ে চাপ দিয়ে, যেমন অ্যান্ডোরা, ফ্রান্স এবং স্পেন। তারপর হচ্ছে ভুটান, চীন এবং ভারত, লিচেস্টাইন, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, চীন এবং রাশিয়া, নেপাল, দেখো চীন এবং ভারত, কিন্তু বেসিক্যালি ভারতের পেটেই, সোয়াজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক। তো এখানে যে কয়েকটা দেশ আছে সবগুলা দেশই হচ্ছে ইম্পর্টেন্ট এবং সবগুলা দেশই পরীক্ষায় আসবে, যার কারণে আমি এটা বিশেষ গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। এটা হচ্ছে তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে এটা থেকে প্রচুর একটা প্রশ্ন হইলেও, আমি আশা করতেছি যে একটা প্রশ্ন হইলেও এখান থেকে আসবে। ঠিক আছে। তো এর মধ্যে আবার ভাগ করে পড়ি যে কোথায় কি আছে। ঠিক আছে। যেমন এশিয়ার মধ্যে কারা কারা আছে ল্যান্ডলক কান্ট্রি, এই যে দেখো কাজাকস্তান, এটা হচ্ছে গিয়ে ইউরোপে চলে যাবে। তারপরে এই পাশে হচ্ছে মঙ্গোলিয়া, এ পাশে হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ল্যান্ডলক কান্ট্রি, বহুবার পরীক্ষায় আসছে। তাজিকিস্তান, তারপরে দেখো নেপাল, তারপরে দেখো লাওসের কান্ট্রি বলতেছি। তারপরে হচ্ছে মঙ্গোলিয়া, এই পুরাটা চায়না। ঠিক আছে। এরপর হচ্ছে ভুটান, দেখো এই যে ভুটান, নেপাল, ভুটান। ঠিক আছে, ভারত এবং চায়নার সাথে। আর এদিকে আছে হচ্ছে আর্মেনিয়া হচ্ছে এখানে। তারপরে হচ্ছে এগুলাই, কাজাকস্তান হচ্ছে সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি, এর আশেপাশে হচ্ছে সব রাশিয়া। ঠিক আছে। এবং এদিকে আছে হচ্ছে তোমার ইউরোপের দেশগুলো আছে। এই জন্য হচ্ছে এটা বড় ল্যান্ডলক কান্ট্রি, এটা পরীক্ষায় বহুবার আসছে যে ল্যান্ডলক কান্ট্রি করে। এটা এশিয়ার সিনারিও দেখলাম যে এশিয়ার কয়টা ল্যান্ডলক কান্ট্রি আছে। মাহমুদুল, কে যেন, কেন আঁকতেছো তুমি? আমরা দেখি এবার ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে ইউরোপের কয়টা ল্যান্ডলক কান্ট্রিকে আমরা দেখি যে এবার দেখতে আসলে কেমন। ইউরোপের ল্যান্ডলক কান্ট্রি দেখো, এই যে দেখো, এটা হচ্ছে বেলারুস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা, সার্বিয়া, মেসিডোনিয়া। ঠিক আছে, অস্ট্রিয়া, সোয়াজিল্যান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউরোপের ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে। তো এগুলো তোমরা পারবা আশা করছি। একটু ম্যাপেও দেখাই দিলাম, মুখেও বলে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার ল্যাটিন আমেরিকা এবং হচ্ছে আমেরিকার ল্যান্ডলক কান্ট্রি গুলা কোনগুলা, সেগুলা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পড়ে নিও, টাইম অনেক চলে গেছে। দক্ষিণ আমেরিকার কথা বললাম যে বলিভিয়া এবং প্যারাগুয়ে। দেখো বলিভিয়া এবং প্যারাগুয়ে, এই যে দেখো প্যারাগুয়ে, এই যে দেখো প্যারাগুয়ে, এই যে প্যারাগুয়ে, ঠিক আছে, এই যে বলিভিয়া, এটা হচ্ছে ব্রাজিল, এই হচ্ছে আর্জেন্টিনা, এই হচ্ছে চিলি। এদিকে আর কিছু নাই, মানে কোনো ইয়া নাই। সাগর হচ্ছে এখানে চিলির পাশে, এ পাশে হচ্ছে গিয়ে ব্রাজিলের পাশে, এ পাশে আর্জেন্টিনার পাশে। এখানে একটা দ্বীপ আছে, নাম হচ্ছে ফকল্যান্ড, যেটা হচ্ছে ব্রিটিশের আন্ডারে। ঠিক আছে। হাই হাই, কি অবস্থা! এরকম ম্যাপ দেখে পড়লে তোমরা হচ্ছে গিয়ে ক্লিয়ার হবা যে আসলে কোথায় কি আছে কি নাই।
আফ্রিকার স্থলবিশিষ্ট কান্ট্রি আগেই বললাম যে দক্ষিণ আফ্রিকার প্যাটের ভিতরে দুইটা কান্ট্রি আছে, একটা হচ্ছে লেসোথো এবং সোয়াজিল্যান্ড, যাদেরকে ম্যাপেও তোমরা খুঁজে পাবা না। আর হচ্ছে জাম্বিয়া, মানে হচ্ছে গিয়ে আগে যেটাকে বলো উত্তর রোডেশিয়া, এটা পরীক্ষায় আসছে। আর জিম্বাবুয়ে, যেটাকে আগে বলতো দক্ষিণ রোডেশিয়া, এগুলো আলাদা হয়ে গেছে। এই দুইটা কান্ট্রি আফ্রিকার সাবেক রোডেশিয়ান দেশের কান্ট্রি, এই দুইটাও ল্যান্ডলক কান্ট্রি। উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, এই তিনটা কান্ট্রিও ল্যান্ডলক কান্ট্রি। হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়া, অনেক বড় দেশ কিন্তু তাও ল্যান্ডলক কান্ট্রি। সুদান ভেঙে যে নতুন দেশটা হয়েছে 2011 সালে, দক্ষিণ সুদানও ল্যান্ডলক কান্ট্রি। আফ্রিকার একদম মাঝখানে সবচেয়ে বড় একটা বড় দেশ আছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সেটাও ল্যান্ডলক কান্ট্রি। অনেকগুলা ল্যান্ডলক কান্ট্রি, চাদ, নাইজার, মালি, বালিকানা, বতসোয়ানা, মালওয়ালি, সব ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে। আর ল্যান্ডলক কান্ট্রি নাই হচ্ছে উত্তরে আমেরিকার কোনো ল্যান্ডলক কান্ট্রি নাই, এবং হচ্ছে অস্ট্রেলিয়া তো সাগরের মধ্যেও ল্যান্ডলক কান্ট্রি থাকবে কিভাবে? আমেরিকার উত্তর আমেরিকার মধ্যে, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, কারো ল্যান্ডলক কান্ট্রি নেই, কারণ তাদের চারপাশে সব সাগর। সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে কাজাকস্তান। এই যে আফ্রিকা দেখো, আফ্রিকার ল্যান্ডলক কান্ট্রি সবগুলো এখানে আছে। ঠিক আছে। এখানে তুমি ইয়াকে খুঁজে পাবা না, লেসোথোকে খুঁজে পাবা না, ও সাউথ আফ্রিকার ভিতরে। বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ সুদানের নাম বলতেছিলাম, সাউথ সুদান, এই যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, নাইজার, ইথিওপিয়া, মানে যেটাকে আফ্রিকার ইয়া বলে। তারপরে এই, এটা তো মাদাগাস্কার। ঠিক আছে। উগান্ডা, অনেকগুলা ল্যান্ডলক কান্ট্রি। অনেক পড়াশোনা হয়ে গেছে, এটা পড়ে ফেলি একটু। এটা না পড়লে তোমরা ইন ফিউচার বুঝতে পারবে না আমরা আসলে কোন দিকে যাচ্ছি। ঠিক আছে। ওকে, 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 ওকে। আমরা একটু দেখি বিষয়গুলা। একটু দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে, দেখো, উপদ্বীপ। এটা হচ্ছে উপদ্বীপ, এর তিন দিকে হচ্ছে পানি। এই যে এক দিক, এই যে দুই দিক, এই যে তিন দিক, এই তিন দিকে হচ্ছে পানি। এই জন্য এটা হচ্ছে উপদ্বীপ। ঠিক আছে। এটা হচ্ছে অন্তরীপ। এর একদিকে পানি, মানে এর মাথাটা পানির মধ্যে। উপদ্বীপের কিন্তু মাথা নাই, দেখো, উপদ্বীপ হচ্ছে প্লেন। এটা হচ্ছে দ্বীপ, এর চারদিকে পানি। এই হচ্ছে অন্তরীপ, দ্বীপ, উপদ্বীপ। ঠিক আছে। হ্রদ, হ্রদের মাঝখানে পানি, চারদিকে হচ্ছে ভূমি। ঠিক আছে। এটা হচ্ছে হ্রদ, বা হ্রদ বলে অনেকে, লেক বলো তাহলেই হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে সাগর, যেটা হচ্ছে মহাসাগরের অংশ, সুবিশাল জলরাশি থাকবে। হ্যাঁ, প্রণালী। প্রণালী হচ্ছে গিয়ে তোমার এই যে ধরো, এটা একটা প্রণালী, প্রণালী। প্রণালী হচ্ছে দুইটা সাগরকে এক করবে, যেটা দুইটা সুবিশাল জনরাশিকে এক করবে। ঠিক আছে। সেটা হচ্ছে প্রণালী। এরপরে হচ্ছে উপসাগর। দেখো, উপসাগর হচ্ছে যেটা দুই বা তিন দিককে ভূমি বেষ্টিত সুবিশাল জলরাশি থাকবে। দুই দিকেও থাকতে পারে, তিন দিকেও থাকতে পারে। দুই দিকে বা তিন দিকে ভূমি থাকবে, আর বাকিগুলো হচ্ছে সুবিষ্টিত জলরাশি থাকবে। আর হচ্ছে যেটা চারদিকেই সুবিষ্টিত জলরাশি থাকবে, এবং সেটা এইরকম একটা শেপে থাকবে, নদী মোহনায় জেগে ওঠা নতুন ভূমি হবে, সেটা হচ্ছে বদ্বীপ, বে। এটা হচ্ছে বে এবং উপসাগরের মধ্যে পার্থক্য। এই যে দেখো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে দেখো এদিকে বিশাল ভূমি, এদিকে বিশাল ভূমি। ঠিক আছে। এদিকে বিশাল ভূমি, কিন্তু এদিকে কোনো ভূমি নাই। এই জন্য এটা হচ্ছে উপসাগর, যেটা তিন দিকে ভূমি থাকবে, তিন দিকে অথবা দুই দিকে ভূমি থাকবে। আর বে এর দুই দুই দিকে ভূমি থাকবে, এবং সেটা নদী মোহনায় জেগে উঠবে। এই যে বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। তাহলে তোমরা এখন কি শিখলা? উপদ্বীপ শিখলা। ঠিক আছে। যেটা তিন দিকেই জল থাকবে। তোমরা শিখলা সাগর, যেটা সুবিশাল জলরাশি থাকবে, মহাসাগরের অংশ থাকবে। তোমরা শিখলা অন্তরীপ, যেটা একটা মাথা থাকবে, এরকম একটা মাথা থাকবে। তোমরা শিখলা উপদ্বীপ, অন্তরীপ, দ্বীপ, দ্বীপের চারপাশেই পানি থাকবে। তোমরা শিখলা হ্রদ বা হ্রদ বা লেক, যেটা হচ্ছে মাটির মাঝখানে থাকবে, চারপাশে ভূমি থাকবে। তোমরা শিখলাম উপসাগর, যেটা দুই দিকে অথবা তিন দিকে বিশাল বড় ভূমি থাকবে, একদিক খোলা থাকবে। এরপরে শিখলাম বে বা বদ্বীপ, যেটা হচ্ছে গিয়ে নদী মোহনায় জেগে উঠবে, এবং আস্তে আস্তে সাগর থেকে তুমি ভূমিতে উঠে যেতে পারবা। কিন্তু এগুলা বদ্বীপ না। বদ্বীপ কিন্তু এটা, কারণ এটা নদী মোহনায় জেগে উঠছে। এটাকেও বলতে পারো। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভবিষ্যতে আসলে যেগুলো শিখবো, সেগুলার বিষয়গুলো এখানে দিক তো তোমরা বুঝোই কোনটা কোন দিক।
তো এটা হচ্ছে তোমাদের এই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে যে কোনটা উপদ্বীপ, কোনটা দ্বীপ, কোনটা বদ্বীপ, কোনটা উপসাগর, কোনটা সাগর, কোনটা মহাসাগর, কোনটা বে, কোনটা বদ্বীপ, কোনটা হচ্ছে গিয়ে অন্তরীপ, কোনটা প্রণালী। ঠিক আছে, এই এই জিনিসগুলো তোমার ক্লিয়ার না থাকলে তুমি হচ্ছে গিয়ে ভবিষ্যতে আর বুঝতে পারবে না। ওকে, আমরা আরেকটু পড়ি নাকি? পড়বার কি অবস্থা? তোমাদের কি বিরক্ত লাগতেছে? বোর হচ্ছ? না স্যার। আর পড়বা? হুম। জি স্যার, পড়ান, সমস্যা নেই। আরেকটু পড়ি। ওকে, আমরা অন্তরীপ পড়ি। হুম। ওকে, তো অন্তরীপ আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে অন্তরীপ কোথায়, কোন মহাদেশ উপমহাদেশের, যেগুলো সূচাগুলো মানে একদম সূচের মতো অগ্রভাগ থাকবে এবং ধীরে ধীরে গিয়ে সাগর বা উপসাগরে পৌঁছে যাবে, সেটা হচ্ছে অন্তরীপ। এই হচ্ছে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অন্তরীপ, যার মধ্যে যেমন আছে একটা উত্তমাশা অন্তরীপ, মানে হচ্ছে কেপ অফ গুড হোপ, মানে হচ্ছে এই যে সেই ক্রিস্টোফার কলম্বাসের কেপ অফ গুড হোপ, যেটা ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করছিল দক্ষিণ আফ্রিকার দিকে। তারপরে সেখানে হচ্ছে গিয়ে এইখান থেকে এখান থেকে হচ্ছে তোমার এই যে ক্রিস্টোফার কলম্বাস এখানে আসছিল, আমি তোমাদেরকে দেখাই ম্যাপে জায়গাটা, এইখানে আসছিল। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে কেপ অফ গুড হোপ আবিষ্কার করার পরে বোঝা গেছে যে এই দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গা, পৃথিবীর সবার জন্য যেটা কাঙ্ক্ষিত জায়গা, সেটা হচ্ছে ভারত মহাসাগরে যাওয়া যাবে। ঠিক ঠিক আছে। তো এই জন্য হচ্ছে গিয়ে যেহেতু এই দিকে যাওয়া যাবে, সুতরাং এই জায়গাটাকে বলবে কেপ অফ গুড হোপ, মানে এখান থেকে নতুন আশা তৈরি হয়েছে এইখানে। এই যে এইটা হচ্ছে কেপ অফ গুড। এই যে শহরটা, এই শহরটার নাম হচ্ছে কেপ টাউন। হ্যাঁ, সাউথ আফ্রিকার একটা শহর, এই শহরটার নাম হচ্ছে কেপ টাউন। ঠিক আছে, এবং এখানে আরো অনেকগুলা কেপ আছে, অনেকগুলা। আর ওখানে সাউথ আমেরিকাতে দেখাচ্ছে। হ্যাঁ, কোথায় দেখাচ্ছি আমি? কেপ অফ গুড তো এখানে, আমি কি চোখে দেখতেছি না নাকি? এই যে দেখো, এই তো এই যে আফ্রিকার এখানে হচ্ছে কেপ অফ গুড হোপ, এই দিক দিয়ে হচ্ছে গিয়ে ভারত মহাসাগরে চলে চলে যাবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে গিয়ে এইখানে এই শহরটার নাম হচ্ছে কেপ টাউন। আর কেপ অফ গুড হোপ হচ্ছে গিয়ে এখানে আর অনেকগুলো কেপ আছে, আর অনেকগুলো কেপ আছে, এইগুলোর নাম জানার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে উত্তমাশা অন্তরীপ, দক্ষিণ আফ্রিকার যে অগ্রভাগ সেটা হচ্ছে কেপ অফ গুড হোপ। ঠিক আছে, এরপর হচ্ছে হর্ন অন্তরীপ চিলি, মানে এই যে এটা হচ্ছে হর্ন অন্তরীপ, এটা যে চিলি, এই যে দেখো চিলি, এটা হচ্ছে চিলির একদম যেটা মাথা সেটা হচ্ছে হর্ন অন্তরীপ, এবং এখানে একটা দ্বীপ আছে। মানে এখানে যদি আমরা একটু দেখি, এখানে একটা দ্বীপ আছে, যে দ্বীপটাকে বলে হচ্ছে গিয়ে আমরা কেপ অফ গুড হোপকে দেখতেছি, যে কেপ অফ গুড হোপ কোথায়। এখানে কেপ হ্যাংক্লিফ, কেপ পয়েন্ট, কেপ অফ গুড হোপ, কেপ টাউন, সাউথ সাউথ আফ্রিকার দেশ। ঠিক আছে, এই যে একদম লাস্টে এসে এই সুচালো অংশটাকে বলা হচ্ছে কেপ অফ গুড হোপ। আরো আরো চারটা কেপ কেপ আছে, এই চারটা কেপকে আর আমরা দেখবো না, ওই চারটা কেপ আমার লাগবে না। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে গিয়ে গুড হোপ মানে হচ্ছে এখান থেকে ইয়াতে যাওয়া যাবে, তোমার কোথায় যাওয়া যাবে? ভারত মহাসাগরে যাওয়া যাবে এবং ভারতে ব্যবসা করা যাবে, সবকিছু ব্যবসা করার জন্য। এই যে চিলির একদম এই যে সুচালো মাথাটা, এই যে সুচালো মাথাটা, এটা হচ্ছে কেপ অফ হর্ন। ঠিক আছে, এখানে এই যে আমি যে দ্বীপপুঞ্জটার কথা বলছিলাম, যেটার সাথে ব্রিটিশদের নিয়ে মারামারি হয়, এটা হচ্ছে ফকল্যান্ড। ঠিক আছে, চিলির পাশের দেশ আর্জেন্টিনা। অনেকে বলে যে কেপ অফ হর্ন হচ্ছে আর্জেন্টিনা, আসলে কেপ অফ হর্ন হচ্ছে চিলির। ঠিক আছে, এটা হচ্ছে চিলি, এবং চিলি এবং আর্জেন্টিনার মাঝখানে হচ্ছে গিয়ে একটা বর্ডার আছে, দেখো এটা হচ্ছে বর্ডার। এই বর্ডার অনুসারে এইটা কিন্তু আর্জেন্টিনায় ম্যাপে দেখাচ্ছে, কিন্তু আসলে এটা চিলি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ছে। এটা হচ্ছে গিয়ে কেপ অফ হর্ন, এবং আমি এখানে কারেকশন করে দিছি আর্জেন্টিনা, যদিও ম্যাপ আসলে চিলি দেখাচ্ছে। হাই হাই, ওই চলে গেল।
তারপর হচ্ছে বেবা অন্তরীপ। বেবা অন্তরীপকে তোমাকে আমরা আমরা আগেও দেখাইছি, তুরস্কের দক্ষিণ এশিয়ার সবচেয়ে পশ্চিমের বিন্দু। তুরস্কের এই যে এইখানে পেটের ভিতরে এই যে এশিয়ার সবচেয়ে পশ্চিম, তুরস্কের একদম লাস্ট যে অংশটা সেটা হচ্ছে বেবা অন্তরীপ, যেটা হচ্ছে ভূমধ্যসাগর। অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার পাশে যে সাগর, আফ্রিকার পাশে যে সাগর, এই যে ভূমধ্যসাগর, সেই ভূমধ্যসাগরে গিয়ে নিমজ্জিত হয়েছে। কন্যাকুমারী অন্তরীপ পরীক্ষায় আসবে না, পড়ার দরকার নাই। গার্দাফুই অন্তরীপ এটা পরীক্ষায় আসবে। এটা হচ্ছে সোমালিয়ার অগ্রভাগ, এখানে দেখানো যাচ্ছে না। কোথায় আছে এখানে দেখানো যাচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো আর পড়ার দরকার নেই। এই মোটামুটি একটা অন্তরীপ, দুইটা অন্তরীপ, তিনটা অন্তরীপ, চারটা অন্তরীপ তোমরা আপাতত করে ফেলো। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় আর কি। এই হচ্ছে গিয়ে আজকের, আর না পড়ি আমরা, আমাদের বড় ভাইরা ওয়েট করতেছে, ভাইবা দিবে। আমরা হচ্ছে গিয়ে তোমরা এখন পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে তোমরা হচ্ছে কালকে আবার হচ্ছে আন্তর্জাতিক ক্লাস করবো আশা করতেছি।